আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইসরাত জাহান ঈশিতা, বর্তমানে আছি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে আসলে আমার 20 বছরের জীবনের সত্য ঘটনা নিয়ে কিছু কথা বলতেই হবে। আমার দেশের বাড়ি নোয়াখালী, চাটখিল, বিষ্ণুরামপুর, মোল্লাবাড়ি। আমার সত্য ঠিকানাটা আপনাদেরকে বলার কারণ হচ্ছে যে আমার কাহিনীগুলো আপনারা মিলিয়ে নেবেন। তার জন্য আমার বাবার নাম মাহফুজুর রহমান, আমি ওনার ছোট মেয়ে। এই মুহূর্তে আমার জায়গা থেকে আসলে আমার জীবনের সত্য কাহিনীগুলো বলা খুবই কঠিন। তারপরেও আজকে আমাকে পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়েছি যে আমাকে আসলে পরিষ্কার করতে হবে। আমি আসলে কখনোই চাই নাই যে আমার পার্সোনাল লাইফ আমি কখনো এভাবে পাবলিশ করি, কিন্তু আজ আমি সত্যের সম্মুখীন করতেই হচ্ছে। আমার 20 বছরের কাহিনী 2004 থেকে ধরতে গেলে 2004 থেকে 2025 পর্যন্ত কিছু জিনিস বলতে চাই। 2004 সাল, আমি তখন ক্লাস 9-এ পড়ি। 2004 সালে ক্লাস 9-এ আমার বোনের বান্ধবীর ভাইয়ের সাথে আমার ফোনে পরিচয় হয়। আমি তার ঠিকানাও আপনাদের স্বার্থে বা ভিডিওর স্বার্থে, সত্যতার স্বার্থে বলে দিচ্ছি। ওনাদের বাড়ি হচ্ছে নোয়াখালী, চাটখিল, সাতরাপাড়া, দারোগা বাড়ি। ওনার নাম হচ্ছে মোহাম্মদ জহুরুল আলম, যার সাথে আমার শুরু হয়েছিল 2004 সালে। উনি হচ্ছেন জাহাঙ্গীর দারোগারের একমাত্র ছেলে এবং বড় ছেলে। ওনারা 6 বোন 1 ভাই। 2004 সালে ওনার সাথে আমার ফোনের মাধ্যমে আসলে আমি সম্পর্কে জড়াই পড়ি। 2 বছর ওনার সাথে আমার সম্পর্কটা কন্টিনিউ হতে থাকে। তারপরে এই সম্পর্কের পরিণয় হিসাবে উনি আমাকে লুকিয়ে বিয়ে করেন 2006 সালে। 2006 সালে আমাকে লুকিয়ে বিয়ে করার পর সেটা পারিবারিকভাবে মেনে নিচ্ছিল না। আমার পরিবারও না, তার পরিবারও না। এক পর্যায়ে আমার একাগ্রতা, আমার পাগলামি বলতে পারেন, এমন কিছু নাই যে তাকে পাওয়ার জন্য আমি আমার ফ্যামিলিকে বলি নাই বা করি নাই। এবং আমি নিজেও খুব নির্যাতিত হয়েছিলাম আমার ফ্যামিলিতে। আমি যেহেতু আমাদের ফ্যামিলির ছোট মেয়ে ছিলাম। আমরা 2 ভাই 2 বোন। আমার ভাই 2 জন বড়, বোন 2 জন ছোট। আমার বাবা ছিলেন না। আমার বাবা 1992 সালে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন। যেহেতু বাবা ছিলেন না, সেহেতু আমার ভাইরাই আমার লিগ্যাল গার্ডিয়ান বা আমার খালা মামার আমার লিগ্যাল গার্ডিয়ান ছিল। তো সেক্ষেত্রে আমার একাগ্রতা দেখে বা আমার তার প্রতি যে আমার আকৃষ্টতা দেখে তারা আমাকে বাধ্য হয়েছিল যে তার কাছে তুলে দেওয়ার জন্য। আমি প্রচণ্ড পাগলামি করেছি ফ্যামিলির সাথে। এবং আমার 16 বছরের যে ভালোবাসাটা, সেটা ছিল খুবই পবিত্র, খুবই মানে ট্রু লাভ যেটাকে বলে, সত্যিকার ভালোবাসা, যেটা থেকে আমি সরতে পারিনি। যাই হোক, আমাকে অনেক ফেরানোর চেষ্টা করেছিল আমার ফ্যামিলি, আমি সরিনি। যাই হোক, 2006 সালের ডিসেম্বরের 8 তারিখে আমাদের পারিবারিকভাবে আমাকে উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। তখন তারা সাপ জানিয়ে দিয়েছিলেন যে আমাকে তারা কোনোভাবে কোনো কিছু দিবে না। অর্থাৎ সামাজিক যে মর্যাদা একটা বউকে দিয়ে সাজিয়ে উঠে নেওয়া, সেরকম কোনো কিছু তারা করবে না। আমার হাজব্যান্ডের পকেটে তখন 12,000 টাকা ছিল। ও আমাকে বলেছিল যে আমি তোমার জন্য লাল মেহরুন একটা বেনারসি শাড়ি কিনবো, জাস্ট পরিবার থেকে অনুমতি পেলে আমি তোমার জন্য ওই শাড়িটা কিনে আনবো। কিন্তু ওর পরিবার থেকে অনুমতি পাই নাই বিধায়, বা আমাকে বলছিল যে ওর বড় বোন কানন যদি তাকে অনুমতি দেয় তাহলে সে শাড়ি কিনবে, কিন্তু ওরা অনুমতি দেয় না বিদেশে শাড়িটা নিতে পারেনি। আমাদের জায়গা থেকে আমার ভাই, আমার খালারা, বাবার মামারা আমাকে মোটামুটি সাজিয়ে দিয়েছিল। যেহেতু ওনারাও প্রচণ্ড রাগে ছিল, সেহেতু ওইভাবে কোনো রকম সাপোর্ট আমাকে তারা করে নাই। তারপরও আমাকে সাজিয়ে দেওয়া, আমার ভাই তখন মাত্র সৌদি আরবে থাকে, 800 রিয়াল উনি বেতন পেত, সেটা দিয়ে আমাদের সংসার চালানোটাই অনেক ট্রাপ ছিল। সে জায়গার মধ্যে আমাকে আমার ভাই প্রায় 2 ভরির উপরে এক সেট দিয়েছিল আর আমাকে সাজিয়ে দিয়েছিল। আর বিয়ের আনুষঙ্গিক খরচ তো জানিনি, মোটামুটি করেছিল। সেখানেও তারা আমাদেরকে সামাজিকভাবে হেনস্থা করেছিল। অর্থাৎ ওনারা আসবে বলেছিল 25 জন 30 জন এরকম, কিন্তু অনেকজন আসছিল, আমার যতটুকু মনে পড়ে। যাই হোক, তারপরও না, আমি এত অত্যাচারিত হয়েছে, আমার মনের ভিতরে তখনও তেমন একটা কষ্ট নাই। আমি যখন আমার বাড়ি থেকে আসি তখনও আমি কিন্তু মাইর খাই, যেদিন আমার বিয়ে সেদিন, যে আমাকে এইভাবে নিচ্ছে, তারপরও কেন আমি যাচ্ছি। আমার মনে একটাই ছিল যে আমি তো অন্তত তাকে পেয়েছি, এই খুশিতেই আমি আত্মহারা। তখন আমাকে যেদিন সে বিয়ে করে তখন সে অসুস্থ, তার কোমরে ডিস্ক ফেটে গিয়েছিল। তারপর সে 8 তারিখে আমাকে তুলে নেয়। নেওয়ার পর ওদের বাড়িতে আমাকে আরও আমরা 7 দিন থাকছিলাম। 7 দিন পরে আমার শ্বশুর আমাকেও বের করে দেয়, ওকেও বের করে দেয়। আমি আমাদের বাড়িতে চলে আসি, ও ঢাকায় চলে যায়। ঢাকায় যাওয়ার পর
2-3 মাস থেকে সংযুক্ত আরব আমিরাতের ওর একটা এক্সচেঞ্জের ইন্টারভিউ হচ্ছিল, কিন্তু চাকরিটা কনফার্ম হয়নি। তো ওই যখন ঢাকা যায় আমার বিয়ের 18 দিনের পর ওর এই চাকরিটা কনফার্ম হয় যে ফোনের মাধ্যমে। তখন ওর ভিসার প্রসেসিং শুরু হয়। তারপরে গিয়ে আমি আমাদের বাড়িতে ঈদের দিন, তখন ঈদ হয়েছিল, ঈদের দিন সন্ধ্যার সময় সে আসছিল, যেটাকে ফিরানি বলা হয়, কিন্তু ওর হাতে তো কোনো টাকা পয়সা নাই, কিছু নেই, সে খালি হাতেই আসছিল। তো আমার খালামণি ঈদের দিন আসছিল, আসে আমার বলতেছে পাপেল তো, মানে আমার হাজব্যান্ডের নাম হচ্ছে পাপেল, তো বলতেছিল যে পাপেল তোমার জন্য কি আনছে, কি দিছে তোমাকে। আমার হাজব্যান্ড ছোট হবে বিধায় আমি তাড়াতাড়ি করে আমি যেটি আমার একটা শাড়ি এনে দেখালাম খালামণিকে, যে এই শাড়িটাও আমাকে দিছে। খালামণি দেখে বললো সুন্দর হয়েছে, যেন ওকে না ছোট করে, কোনো বকাবকি না করে, সেই জন্য আমি আমার খালার কাছে মিথ্যে আশ্রয় নিয়েছিলাম। আমার হাজব্যান্ডের কাছে তো টাকা ছিল না, সে আমাকে কোত্থেকে শাড়ি দিবে বা কিছু দিবে, ঈদের উপহার দিবে। যাই হোক, তার মধ্যে সে জানুয়ারির 31 তারিখে তার ফ্লাইটের ডেট পড়ে। এটার মধ্যে সবচেয়ে বড় যে কথাটা, সেটা হচ্ছে যে আমি এর মধ্যে কনসিভ করে ফেলি, কিন্তু সেটা আমি বুঝতেও পারি নাই, জানিও না। পরে আমি জানতে পারি আমার হাজব্যান্ড আমাকে আমার ফ্যামিলি থেকে বকাবকি করা শুরু করে, যে এত অল্প এজে আমি কেন এটা করলাম। আমি তো আসলে বুঝতেই পারি নাই, জানিই না। আমার হাজব্যান্ড আমাকে পরে বললো যে এটা আসলে আমি করেছি, আমি চেয়েছিলাম যে হয়তো নাতি টাত করে হলে আমাদের ফ্যামিলি অনেকটা চাপ কমবে, ঠিক হয়ে যাবে, তার জন্য। যাই হোক, ও চলে গেছে। যাওয়ার পর আমার খালা আমাকে ঢাকায় নিয়ে যায়। নেওয়ার পর উনি আমাকে চেক আপ করায়। আমি মনে 1.5-2 মাসের মতো আমার খালার কাছে ঢাকায় থাকি। এর মধ্যে সে আমাকে কল করে বললো যে তুমি বাড়িতে যাও, সম্ভবত তোমাকে আমাদের বাড়িতে নিবে। আমি তো খুব খুশি হয়ে বাড়ি চলে আসি। আসার পরে আমার দাদা শ্বশুর আর আমার ননদ এসে আমাকে ওদের বাড়িতে নিয়ে যায়। যাই হোক, নেওয়ার পরে চলছিল, মোটামুটি চলতেছিল। আমি প্রেগনেন্ট অবস্থায় যে এক্সট্রা কিছু সুরক্ষা বা আলাদা করে যে দুধ দেওয়া, ডিম খাওয়া দেওয়া, এগুলো কখনো আমি ওদের বাড়ি থেকে দেখিনি। এগুলো এখন মনে হচ্ছে, তখন মনে হয়নি, কিন্তু ওরকম হয় নাই, দেয়নি। আর এটা আমরা অভ্যস্ত, যেহেতু আমি আগেই বলছিলাম আমার বাবা ছিল না, আমরা অনেক কষ্ট করে মানুষ হয়েছি। দেখা গেছে যে আমরা 5 জন একটা ডিম ভাগ করে খেতাম, আমাদের অনেক অভাব অনটনের মধ্যে যেতে হয়েছিল, তাই এগুলো আমার গায়ে লাগতো না। আমি ওই সময়গুলো আমি গায়ে নিই নি। যাই হোক, আমার যখন প্রেগনেন্সির 7 মাসের মাঝামাঝি, তখন আমার একটা মারাত্মক পেইন ওঠে। পেইনটার ধরন কমপ্লিটলি লেবার পেইনের মতো ছিল। আমি তো নতুন মানুষ, বুঝি নাই, শুধু বলছিলাম যে আমার পেইন হচ্ছে প্রচণ্ড। তখন বাড়িতে ওনার ফুফু ছিলেন, ওনারা এসে আমাকে চেক করলেন। তারপরে আবার কি যেন পলস পেনের ওষুধ দিলেন, কিন্তু কাজ হচ্ছিল না, পেন পছন্দ হচ্ছিল। এর মধ্যে আমাকে কিন্তু ওনারা কোনো চেক আপে নেয় নাই, কখনো ডাক্তার দেখায় নাই। যাই হোক, আমার যখন ব্যথাটা কমতেছিল না, তখন ওনারা আমাকে মাইজদি নোয়াখালী প্রাইভেট হসপিটালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর সেখানে ডক্টর মাসুদ, যতটুকু আমার মনে পড়ে, উনি আমাকে চেক আপ করেন। আর সেই চেক আপটা এত যন্ত্রণাদায়ক ছিল যে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। খুব যন্ত্রণাদায়ক ছিল, এবং সাথে সাথে আমার ব্লিডিং স্টার্ট হয়। সেখানেও একটা বিজনেসের খেলা শুরু হয়। আমার কিন্তু অ্যাকচুয়ালি ওই পেইনটা ছিল ইউরিন ইনফেকশনের পেইন। আর ইউরিন ইনফেকশনের পেইনটা লেবার পেইনের মতোই হয়। তারা আসলে আমাকে ভুলভাবে তখন ট্রিটমেন্ট করে এবং আমাকে সিজার করে দেয়। সিজার রুমে আমাকে ডক্টর বলতেছিল যে এটা নাকি তোমার বিয়ের আগের বাচ্চা। তখন তো আমি খুব আপসেট হয়ে যাই। আমি বলি কি এটা কীভাবে সম্ভব? বলে তোমার শ্বশুর আমাকে বলেছে তোমাদের বিয়ের আগে সম্পর্ক ছিল। তখন আমি বলি যে না ডাক্তার, আপনি আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট চেক করে দেখেন, আমার 31 উইকস, ডিসেম্বরের 8 তারিখে আমার বিয়ে হয়েছে, আর এরপরেই আমি প্রেগনেন্সি। তখন উনি আমি ছোট মানুষ, বা আমি তখন অসুস্থ, এর থেকে বেশি কী ভুল অপারেশনটা করে দেয়। করার পর আমার মেয়ে বাবু হয়। আমি আমার মেয়েটাকে দেখতে পারিনি। আমার সেন্স আসছিল যাচ্ছিল। যতবার আসছিল আমার কানে শুধু আমার মেয়ের কান্নাটাই আসছিল। 16 ঘন্টা আমার মেয়েটা কান্না করতে করতে মৃত্যু হয়েছিল। আমার মেয়েটাকে ঢাকায় নিয়ে যায়নি। আমার মেয়েটাকে ভুল ট্রিটমেন্ট করে হাতে ধরে মেরে ফেলা হয়েছিল। যদি আমার মেয়েটাকে ঢাকায় নিয়ে যেত, আমার মেয়েটাকে ইনকিউবেটর করতো, হয়তো সে বেঁচে যেত, কিন্তু আমার মেয়েটা বাঁচেনি, মারা গিয়েছে। যাই হোক, ও মারা যাওয়ার পর আমি কান্না করতেছিলাম, যখন হুঁশ আসছিল আমি আমার মেয়েটাকে দেখিনি। আমি কান্না করলাম, আল্লাহ তুমি আমাকে কিছুই দাও নাই, একটা বাচ্চা দিয়েছিল, সেই বাচ্চাটাকে তুমি নিয়ে গেছো, আমি কি নিয়ে বাঁচবো? তখন আমার ননদ আমাকে উত্তর দিল, আপনার কি নাই, 3 তলা বিল্ডিং আছে, এক ছেলের কাছে বিয়ে হয়েছে, আপনার আর কি লাগে? এভাবে আমাকে ঠেস করে কথা বলল। আমি আর কিছু বলিনি, শুধু কাঁদলাম। আমি যে বাচ্চা হারালাম, সিজার হইলাম, আমার হাজব্যান্ড 1 মিনিটের জন্য আমার সাথে ফোনে কথা বলেনি। 4 দিন পর আমাকে রিলিজ দিলে আমার মা ছিলেন, আমার মা বলছিল যে আমাকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য। আমার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিল, আমার মাথা ব্যথার জন্য কি ট্রিটমেন্ট দিচ্ছিল না, অর্থাৎ তখন আমার রক্ত স্বল্পতা, আমাকে রক্ত দেওয়ার দরকার ছিল, কিন্তু দেয়নি। সঠিক ট্রিটমেন্ট না করে আমাকে নিয়ে আসছিল ওদের বাড়িতে। আনার পর টানা আমি 3 মাস তাদের বাড়িতে, এবং 3 মাস আমার ব্লিডিং হতে থাকে, আমাকে একবারের জন্য ডাক্তার দেখানো হয়নি। এই ব্লিডিং নিয়েও আমি তাদের বাড়িতে প্রচুর কাজ করতে থাকি, অনেক কিছু করি। যাই হোক, 3 মাস পর আমার ইন্টার পরীক্ষার ফর্ম ফিল আপ। আমি আমাদের বাড়িতে গেছিলাম, গিয়ে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমার ইন্টার পরীক্ষার ফর্ম ফিল আপ, আমি ফর্ম ফিল আপ করতে চাই। সে আমাকে উত্তর দিল, আব্বা মা রাজি না হলে, অনুমতি না দিলে আমি তোমাকে অনুমতি দিতে পারবো না। আমি তখন আর কি করবো, নিরুপায় হয়ে বাড়িতে আসি। এসে আমার বড় ননদ ছিল কানন, তাকে জানে, এবং ও
আমার শ্বশুরকে জানায়। তারা আমাদের 2 বোনকে নিচে রেখে উপরে দোতলায় 2 ঘন্টা পর্যন্ত মিটিং করে আমাকে অনুমতি দেওয়ার জন্য। অথচ তারা সবাই কিন্তু পড়াশোনা করে। আমার ননদরা সবাই স্কুল কলেজ পড়ুয়া তখন। আমার বেলায় তারা মিটিং করছিল। আমি খুব কান্না করতেছিলাম ভয়ে, আমার বোনও কান্না করতেছিল ভয়ে। যদি না বলে তাহলে কি করব? আমার হাসব্যান্ড 2007 সালে যাওয়ার পর থেকে কিন্তু আমাকে নট এ সিঙ্গেল পাই এ পর্যন্ত, তখন আমাকে একটা পয়সাও দেয়নি। যাই 2 ঘন্টা পর আমার ননদ নেমে এসে আমাকে বলল যে শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু আদায় করতে হলে এরকম কান্নাকাটি করতে হয়। হ্যাঁ, আব্বু অনুমতি দিছে, ফর্ম ফিল আপ করতে পারবি। তখন আমার ননদ পপি যেটা, সেটা আমাকে নিয়ে চাটখিল কলেজ থেকে আমি ইন্টার পাস করি, ইন্টার পরীক্ষা দিই। ও গিয়ে 1500 টাকা না কত টাকা আমার এখন পুরো মনে নেই, ওটা দিয়ে আমাকে ফর্ম ফিল আপ করে দেয়। ফর্ম ফিল আপের পরে আমি যখন রাত জেগে পড়তাম, সারাদিন ওদের বাড়ির সব কাজ আমি করতাম। আমি কাজে কখনো কার্পণ্যতা করতাম না। আমি অনেক পরিশ্রম করতাম। তাদের এত বড় বিল্ডিং সব আমি নিজে ধোয়া মোছা করতাম। আমার কখনো পায়ের পর্যন্ত শুকনা থাকতো না, ভিজে থাকতো। আমি সকাল 6টা থেকে উঠে রাত 10টা 11টা অবধি তাদের বাড়িতে পরিশ্রম করতাম, শুধুমাত্র তাদের মন জয় করবার জন্য। আর আমার হাজব্যান্ড তখন আমাকে মাঝে মধ্যে ফোন দিত, ফোন খুব কম দিত। আমার কাছে তখন কোনো ফোন ছিল না। আমার শ্বশুরের মোবাইলে অনেক দিন পর একটু ফোন দিয়ে কথা বলতো। আর তখন সে আমাকে চিঠি লিখতো, অনেক অনেক চিঠি লিখতো। আমিও তাকে চিঠি লিখতাম, সেও আমাকে চিঠি লিখতো। চিঠিতে বলতো যে আমি আমার বাবা মার এক ছেলে, আমার বোনদের একটা ভাই, আমি আমার পছন্দের মতো বিয়ে করছি। ওরা যেন কখনো এটা বুঝতে না পারে যে আমি ওদের ভাই না বা ওদের ছেলে না, এই জন্য আমি তোমাকে একটু বঞ্চিত করছি। এভাবে আমাকে বুঝাইতো, আমিও মেনে নিতাম, কখনো কোনো কিছু বলতাম না। কখনো কোনোদিন তার কাছে আমি এটাও বলি যে আমাকে 500 টাকা দাও, কখনো বলিনি। আমি যে আমাদের বাড়িতে আসা যাওয়া করতাম, তাদের বাড়ি থেকে আমাকে রিক্সা ভাড়াটাও তারা দিত না। আমার অভাবী মাই আমার রিক্সা ভাড়া ম্যানেজ করতো। যাই হোক, তখন থেকে আমি ইন্টার পরীক্ষা পড়ার জন্য আমি রাত জেগে পড়তাম। জোরে জোরে আমার পড়া অভ্যাস, একটু জোরে জোরে পড়ার ছিল। আমি জোরে জোরে পড়তাম বিধে আমার শাশুড়ি এসে আমাকে বললো যে তোমার শ্বশুর বলতেছে তুমি চলে যাওয়ার জন্য তুমি রাত জেগে জোরে জোরে পড়ো, তোমার শ্বশুর তোমার জন্য ঘুমাইতে পারে না। তখন আমি সকালবেলা আমার বই খাতা নিয়ে চলে আসি, বের করে দিল আমাকে। তারপর আমি ঠিক ইন্টার পরীক্ষা দেওয়ার পর আমি আবার তাদের বাড়িতে আসি। তখনও তারা আমাকে তাদের বাড়িতে ঢুকতে দিবে না। আমার ননদের জামাই দুবাই থাকতো, ওনার নাম নিজা। উনি আসার পর আমি পরানপুর গিয়ে বললাম ভাইয়া আমাকে বাড়িতে একটু ঢুকাই দেন না। আমি যখন আমাদের বাড়িতে থাকি তখন আমার আত্মীয় স্বজন আমাকে প্রচণ্ড অত্যাচার করতে থাকে, আমার নিজের আত্মীয় স্বজন। এবং তখন আমার ফ্যামিলি, আমার মা আর আমার বোন ছাড়া সবার কাছ থেকে, এলাকার মানুষের কাছ থেকে আমি প্রচণ্ড কটু কথা শুনতে থাকি, নির্যাতিত হতে থাকি। তো সেই জায়গা থেকে আমি আমার ননদের হাজব্যান্ডের বাড়িতে গিয়ে তাকে অনুরোধ করে সব কথা বলি যে ভাই আমাকে একটু বাড়িতে ঢুকাই দেন। উনি বললেন যে আপনি বাড়িতে যান, আমি আপনাকে বলবো আমি কখন যাব। আমি বুঝতে পেরেছি উনি আমাকে ঢুকাবে না। আমি করছি কি, নিজে নিজে বাড়িতে ঢুকে গেছি। ঢুকার পর আমি দেখতেছিলাম আমার শাশুড়ি ঘাট থেকে আসতেছিল। আমি গিয়ে মাকে বললাম মা আমাকে বাড়িতে রাখেন। উনি আমাকে বলে কি না তুমি চলে যাও, তোমার শ্বশুর তোমার দেখলে এখন সিলেসিলি করবো। আমি বললাম পা ধরে বললাম মা আমাকে রাখেন। উনি এমনি করে পা দিয়ে আমাকে ছুঁড়ে ফেলাই দিয়ে বললো যে আমি জানি না এগুলো তোমার শ্বশুর না আইলে সিলেব। আমি ওখানে সিঁড়ির মধ্যে বসেছিলাম। কিছুক্ষণ পর আমার শ্বশুর আসছে, আয়সা কি যেন বলছে। তারপর আমার শাশুড়ি আমার বলে যে ঠিক আছে থাকো। ও তারপরে আমি তো অনেক খুশি হয়ে গেলাম। তখন আমার ননদ নিপা যেটা, সেটাই বাড়িতে, ও প্রেগনেন্ট 6 মাস। আরও সবাই ছিল, রোজার দিন। এরকম করে কদিন কাটতে থাকলো। কাটার পরে আমার ইন্টার পরীক্ষার রেজাল্টের দিন আমি খুব টেনশন, যেহেতু ইন্টার পরীক্ষা আমার জন্য একটা চ্যালেঞ্জ। আমি যদি পাস না করি তাহলে অনেক কথা শুনতে হবে, বা আমার যেটা এত কষ্ট করছি আমার জন্য রেজাল্ট আমি পাস করতে পারি। তো ওই দিন হলো কি আমার শাশুড়ি একটা লাইট নিয়ে ওনার শ্বশুর বাড়িতে গেছেন, ওনার বাবার বাড়িতে গেছেন লাইটটা ঠিক করার জন্য। তো যাওয়ার পরে উনি বললো যে তুমি থাকো, আমি ইফতারের আগে চলে আসবো, তুমি বুঝে গেছে রাখিও আমি আসবো ইফতারের আগে। যেদিন তুমি আমার থাকবে 3-4 জন খাবে। আর ওদের বাড়িতে রান্নাটা একটু বেশি হইতো, কারণ মানুষ বেশি ছিল। তো আমি অনেক ভয় পেয়েছিলাম, আল্লাহ আমার হাতে কাজ উঠতেছে না, আমি কীভাবে এগুলো সামাল দিব। যাই হোক, আল্লাহ রহমতের রেজাল্ট দিল, আমি পাস করলাম। আমি আবার ফোন করে সাথে সাথে আমার শাশুড়িকে, আমার নানা শ্বশুরের মোবাইলে ফোন করে জানালাম যে নানা আম্মা আমি পাস করছি। তখন উনি বলে ভালো হয়েছে। তো ওই ইন্টার পরীক্ষা আমি যখন দিই তখন কিন্তু আমার 2টা ননদ এবং আমার বড় বোনও আমার সাথে একই সাথে পরীক্ষা দেয়। তো ওরা সবাই ফেল করছে, আমি পাস করছি। যাই হোক, আল্লাহ রহমত, আল্লাহ আমাকে পাস দিয়েছে। যদিও আমি মাত্র সিগারেটে পাস করছি, কিন্তু সেটাও আমার জন্য অনেক বড় পাওয়া ছিল, কারণ আমি অনেক কষ্ট করে পরীক্ষাটা দিই। তারপর মাগরিবের পরে আমার হাজব্যান্ড ফোন দেওয়ার পর আমি তাকে বলি যে আমি রেজাল্ট পাস করছি। আর তাকে আমার হাজব্যান্ড হিসাবে যে আমার কষ্ট লাগাটা বলছে যে মা এমনি করছে, চলে গেছে, আমি এই কাজ ভুল করছি, ভাত নরম করছি, বুট পরে ফেলছি। সে আমাকে একটু ধমক দিয়ে বলে আমার কাছে তো কি হয়েছে, তুমি যখন ভাত নরম হইলে আবার রান্না করে ফেলো। তখন আমি নিজে বললাম আহা, ওকে বলে তো আমার কষ্ট আরও বেড়ে গেল। যাই হোক, চলে গেল। আমি আমাদের বাড়িতে গেলাম, ও আমাকে ফোন করে বললো পরে আর কি যে আমাকে সত্যি তোমার রেজাল্টের দিন নানার বাড়িতে গেছিল। বলে কি হ্যাঁ, বলে কি কই আমার তো বলে যায়নি। ফুল ফ্যামিলি এই কথাটা অস্বীকার করছে আমাকে তার কাছে মিথ্যা প্রমাণ করার জন্য। ইভেন আমার নানা শ্বশুর, মামা শ্বশুর, আমার শ্বশুর পর্যন্ত বলতেছে যে তোর মা আর তোদের সবাই মিলে আমরা একসাথে ইফতার করছি। অথচ আম্মা তারাবির নামাজের পরে ওনার ভাই ওনাকে রেখে গেছিল। তখন আমি আমার হাজব্যান্ডকে একটা কথাই বলছি যে 3 জনের সাক্ষীতে একজনের ফাঁসি হয়ে যায়, আমার জন্য তো 12-13 জন দাঁড়িয়ে গেছে, সো আর কিছু বলার নেই। তো আমাকে আসলে এটা নিয়ে তেমন কিছু বলেনি। এরকম ঘটনা কাটতে কাটতে অনেক ঘটনা করতে থাকে। কাটতে 2009-এ আমার হাজব্যান্ড আসে দুবাই থেকে। 2009 পর্যন্ত কিন্তু সে আমাকে কোনো টাকা পয়সা দেয়নি, শুধুমাত্র ওই যে ফর্ম ফিল আপের যে 1500 টাকা, এই টাকাটা তারা দিয়েছিলেন।
2009 যখন সে আসে আমার লিগেল গার্ডিয়ান আমার মামা ছিল। আমার মামা বলতেছে, ও গার্ডিয়ান নিয়ে না বসলে আমি তোকে দিব না, তুই যাবি না ওর সাথে। আমি তো বলছি ঠিক আছে, কিন্তু আমি মনে মনে তো খুব খুশি আমার স্বামী আসতেছে, আমি তো আমার স্বামীর সাথে চলে যাবো। আমি সব ভুলে গেছি, আমার স্বামী আসতেছে এই খুশিতে আমার সব অপমান অপদস্থ যত কিছু যতবার বাইক করছে সব ভুলে গেছি। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আমাকে যেন না আটকে আমি ওর সাথে চলে যাবো। যাই হোক ও আসছে, আমার মামা ও একাই আসছে, কাউকে নিয়ে আসে নাই। আবারও সে আমাকে নিয়ে বলে, তুমি আমার সাথে যাবা? আমি বলি হ্যাঁ যাবো। আমি আবারও আমার মামার সামনে ওর হাত ধরে বেরিয়ে যাচ্ছি। মামা আমাকে বলতেছে, তুই মেয়ে মনে রাখিস, তোর খোঁজখবর আর কখনোই নিব না, তুই মরে যা। আমি যখন তাদের বাড়িতে যাই, যাওয়ার পরে যাই হোক চলতেছিল, আসতেছিল আমাদের বাড়িতে, তারা আসবে, সালামি খাবে, মানে ওই যে অনুষ্ঠান হয় না ওইটা করবে, খাবে, খাওয়াইলাম, সব কিছু হইলো। একদিন রাত্রে সবাই মিলে একটা রুমে আমার বিরুদ্ধে বৈঠক বসলো, ফুল ফ্যামিলি, আমার মামা শ্বশুর সহ। অনেক মিথ্যে, অনেক কিছু, সবাই মিলে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ। আমার হাজব্যান্ড শুধু নীরবে সব শুনতেই থাকলো। একটা পর্যায়ে আমি তখন অলরেডি প্রেগনেন্ট, আমার বড় মেয়ে যেটা প্রত্যাশা, ও অলরেডি আমার পেটে তখন। আমি শারীরিকভাবে খুবই অসুস্থ তখন। এই আমার অবস্থায় তারা আমাকে প্রচণ্ড নির্যাতন করতে থাকে, সবাই মিলে মিথ্যা দিয়ে, হাজার হাজার মিথ্যা। তখন আমি খুব হয়ে নামাজে উজু করে কোরআন শরীফ ধরে আমি আমার শাশুড়িকে গিয়ে বলে, আপনি কোরআন শরীফ ধরে বলেন যে আপনি আমার রেজাল্টের দিন আপনি নানার বাড়িতে যান নাই। এতে উনি আরও ক্ষিপ্ত হয়ে যায়। আমার ননদ বড় যেটা, সেটা খুব ক্ষিপ্ত হয়ে আমাকে মারতে আসে, গালাগালি করতে থাকে। তাকে তার হাজব্যান্ড সহ সবাই থামে, সে ঘুরে ঘুরে এসে আমাকে মারতে আসে আর আমাকে গালাগালি করতে থাকে। তখন আমি চিৎকার দিয়ে পড়ে যাই। পড়ে গেলেও আমার কিন্তু সেন্স হারা হয় নাই, জাস্ট আমি শারীরিক সক্ষমতা হারাই। আমার হাজব্যান্ড আমাকে কোনোভাবে প্রোটেক্ট করেনি, একটা কথাও বলেনি। বরং আমি যখন ফ্লোরে পড়ে যাই তখন সে আমাকে উঠিয়ে আনতেছিল আর গালি দিচ্ছিল। তারপরে ওরা আমাকে জানালার সাথে 2 হাত বেঁধে ওড়না দিয়ে বেঁধে রাখছিল। আমি যে চিৎকার করতেছিলাম, আমি এটা করি না, এটা কোন ধরনের, এইভাবে আমি কথা বলতেছিলাম আর কান্না করতেছিলাম। তখন সকালবেলা আমার মামা আমাকে এসে আমাকে দেখে উনি অবাক হয়ে যায়। অবাক হয়ে যাওয়ার পর উনি শুধু বলছে, আমার মেয়েকে দিয়ে দেন, আমি নিয়ে যাই। আমার মামা আমাকে নিয়ে চলে আসে। আসার পর আমার হাজব্যান্ড 3-4 দিন পর আমার কাছে আমাদের বাড়িতে আসে। এসে আমাদের ডাইনিং টেবিলে বসে বসে বলতেছিল যে 2009 সাল। আমি যে বলতেছিলাম যে কানুন কে আমাকে বাড়ি থেকে বের করে দেয়, এটা বলার কারণে তারা সবাই মিলে আমার হাজব্যান্ডের কাছ থেকে বাড়িটা লিখিত নিয়ে যায়। আমার হাজব্যান্ডও তাদেরকে বাড়িটা লিখিত দিয়ে দেয়, দলিলে সাফ কবলা করে। বাড়ি তার নামে ছিল। আমি আসলে এত কিছু জানতাম না, নিজে থেকে এগুলো বলছে বাড়ি কি কার নামে, তখন আমি এগুলো কিছু জানি না, আমার বয়স কম, আমি এগুলো কিছু বুঝতাম না। আমার একটাই ধ্যান ছিল, সেটা হচ্ছিল পাপেল আমার, আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওর জন্য সব কিছু করতে পারবো, এই একটা ধ্যানই ছিল। যাই হোক, তখন যাই ও চলে যায়। চলে যাওয়ার পর আমাকে বললো যে তুমি একটা অ্যাকাউন্ট করিও রূপালী ব্যাংকে, এখন থেকে আমি তোমাকে রূপালী ব্যাংকে যা লাগে টুকটাক পাঠাবো। আমি বলছি কি আচ্ছা ঠিক আছে। ও যাওয়ার পর আমি রূপালী ব্যাংকে অ্যাকাউন্ট করি। অ্যাকাউন্ট করতে গেছি, ওখান থেকে আমার শ্বশুর আমাকে নাকি রূপালী ব্যাংকে দেখছে, কি দেখছে আমি জানি না। উনি বাড়িতে গিয়ে ওকে বলছে, আমাকে ফোন করে আমাকে প্রচণ্ড গালাগালি করতে থাকে, আমার বাচ্চাটাকে অবৈধ করতে থাকে। তখন এটা নিয়ে তার সাথে আমার কথা কাটাকাটি হয়। হওয়ার পরে সে আমার সাথে কমপ্লিটলি যোগাযোগ বন্ধ করে দিয়ে প্রেগনেন্ট অবস্থা আর সে আমাকে যোগাযোগ করেনি। আমি পরীক্ষা ডিগ্রি ভর্তি হওয়ার জন্য তাকে বলি, সে আমাকে বলছে যে হয় তুমি আমাকে ছাড়বা, না হয় পড়াশোনা ছাড়বা। আমি তাকে বলছি ঠিক আছে, তুমি লাগবে না, আমি পড়াশোনা করবো, এটা বলে দিচ্ছি। বলে আমি ডিগ্রি ভর্তি হই এবং এই বাচ্চা পেটে নিয়ে আমি ডিগ্রি পরিসংখ্যান প্রাইভেট পড়ি এবং মানুষের বাড়িতে গিয়ে আমি টিউশনি শুরু করি। তখন আমি নিজে টিউশনি করতাম আর ওই টাকা দিয়ে প্রাইভেট পড়তাম। এরকম করতে করতে এই বাচ্চাটা যখন প্রায় 7 মাসে গিয়ে পড়ে, তখন আমার প্যারাটাইপের জ্বর হয়। প্যারাটাইপের জ্বর, আমি প্যারালাইসিস হয়ে যাই। তখন আমাকে ঢাকায় নিয়ে যায়। তখন আমার ভাইয়া সৌদি আরব থেকে তাকে কল করে বলে যে এমনি সে তখন আমার ভাইকে প্রচণ্ড রাগ ব্যবহার করতে থাকে, বকাবকি, গালাগালি, খুব মুখ খারাপ করে গালাগালি করে, আমার ভাইয়ের সাথে অসম্মানজনক আচরণ করছে। তারপরে যাই হোক, আমি ঢাকা যাওয়ার পর আমার আত্মীয় স্বজন কেউ আমাকে অ্যালাউ করে না, আমার মা আর আমি কেউ অ্যালাউ করে না আমাকে। তখন আমার মা ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায়, সাথে সাথে আমাকে অ্যাডমিট করার পর ওখান থেকে আমার মনে 12 দিন আমি হসপিটালে অ্যাডমিট থাকি। ওই 12 দিন আমার মা শুধু ভাপা পিঠা খেয়ে থেকেছিল। হসপিটাল থেকে যে খাবারটা দিত সেটা আমার মা আমাকে খাওয়াইতো, আমার মা শুধু ভাপা পিঠা খেয়ে থাকতো। এই অবস্থা। আমি যখন ঢাকায় যাই তখন আমার ভাই যে আমাকে গয়না দিচ্ছিল না, ওই গয়নাটা আমি বন্ধক দিয়ে 10,000 টাকা নিয়ে আমি ঢাকায় যাই। আমার কাছে আর কোনো টাকা পয়সা ছিল না। আমি ঢাকা যাওয়ার পর আমার ভাই আমাকে আবার 13,000 টাকা পাঠায়, ওগুলো দিয়ে আমার ট্রিটমেন্ট চলতে থাকে। আমার আত্মীয় স্বজন কেউ আমাকে তাদের বাসায় অ্যালাউ করছিল না। আমার মা আমার খালাদেরকে ফোন করে বলতেছিল, তোদের ঘরের এক কর্নারে, পাকঘরের এক কর্নারে আমাদেরকে একটু জায়গা দিয়ে আমি মেয়ে নিয়ে পড়ে থাকবো। তারপরও আমার খালা আমাদেরকে জায়গা দেয়নি। তারপর আমার এক বড় বোন, নাম হচ্ছে লাইলা আপু, উনি এখনো ঢাকায় বাসাবতে আছেন। উনি হয়তো আমার এই ভিডিওটা দেখবেন। উনি আমাকে বলছিল যে কোনো সমস্যা নাই, তুমি হাসপাতাল থেকে বের হয়ে আমার বাসায় চলে এসে। আমি হাসপাতাল থেকে রিলিজ যাওয়ার পর আমি ওই আপুর কাছে যাই। আপু খুব অল্প পরিসরে থাকতেন, উনিও খুব বেশি নিয়ে থাকতেন না। ওনার 2টা রুম ছিল, একটা রুমের একটা কাঠের চৌকির উপরে একটা কাঁথা বিছায় আমি আর আমার আম্মু ওখানে 15 দিন। ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ, আমি কখনো ওই বাবাকে ফোনও দিতে পারি নাই। উনি আমাকে 15টা দিন রাখছিলেন। তখন আমার হাজব্যান্ড আমাকে কল করে আমি বলছিলাম যে আমার ছেলে বাবু হবে। আমি আল্ট্রাসোনোগ্রাফি করার পরে তখন কিন্তু বলছিল ডাক্তার আমার ছেলে বাবু হবে। তখন আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমার ছেলে বাবু হবে। তখন সে এটা শুনে একটু খুশি হয়েছিল। খুশি হয়ে এসে আমাকে 40,000 টাকা দিয়ে বলছে, ঠিক আছে তুমি একটা ছোট বাসা দেখে বাসা নাও। যেহেতু আমাকে 3 মাস ডাক্তার এখানে থাকতে বলছে, বাচ্চা হওয়া পর্যন্ত আমার অবস্থা খারাপ, আমি বারবার ঢাকায় আসা যাওয়া করতে পারবো না। তখন আমি যে কোথায় যাবো, মাদার টেক বস্তিতে আমি একটা ছোট্ট রুম বাসা ভাড়া করি, মাত্র 1500 টাকাও না, মানে আরো কম বাসা ভাড়া ছিল। একটা ছোট্ট রুম, একটা খাট রাখার জায়গা আছে, শুধু আর কিছু নেই। বাইরে গিয়ে রান্না করতে হইতো, আমার আম্মু বাইরে গিয়ে রান্না করতো, আবার ওইখানে আসতো। যাই হোক, আমরা যে বাসার ভাড়া নিই, ওই আন্টিটা অনেক ভালো ছিল। হ্যাঁ, ওই আন্টিটা অনেক ভালো ছিল। উনি দেখতো যে আসলে আমরা ওইখানে থাকা উপযুক্ত না আমাদের জন্য। তারপর আমরা কি করবো, বিপদে পড়ে ওখানে থাকতে হচ্ছে।
পরে ওনাদের উপরে একটা রুম, বাথরুম সহ একটা পাকঘর সহ একটা রুম উনি নিজে থাকতেন। তো উনি আমাকে বলছে যে এই মাসের পরে ওটা কাজ কমপ্লিট হলে আর বাথরুমের একটা কিচেনের কাজ আনকমপ্লিট আছে, ওটা তুমি উঠে যাই। বলছে যে আচ্ছা ঠিক আছে। পরে উনি আমাদের কোঠা ছেড়ে দিয়েছিলেন, ভাড়া রাখছিলেন উনি আমার কাছ থেকে 2,500 টাকা। আচ্ছা, তারপরে ওই আমি এরকম করে ওখানে প্রায় এক মাস যাওয়ার পরে আমার পেইন উঠে হঠাৎ করে। আমার তখন 34 সপ্তাহ পেইন উঠে, আর আমি দেখলাম যে আমার আগে সেলাইটা দিয়ে রক্ত বেরোচ্ছিল, মানে ব্লিডিং হচ্ছিল আগে সেলাই দিয়ে, অর্থাৎ আমার সেলাইটা সম্ভবত ফেটে গেছে। তো তখন তাড়াহুড়া করে আমাকে হসপিটালে নিয়ে যায়। আমার বোন বাড়িতে ছিল, আমি এখানে ছিলাম, আমার বোনও চলে আসে। হসপিটালে নেওয়ার পরে আমি ওটির সামনে আমাকে যখন নেয়, তখন আমি নার্সকে বললাম যে আমার হাজব্যান্ডকে জানানো লাগবে। আমার হাজব্যান্ডকে জানানোর পর আপনারা আমাকে ওটিতে নেন। তখন বলে আচ্ছা ঠিক আছে। উনি আমাকে মুতে কল দিলে আমার হাজব্যান্ড ফোন ধরে। তখন আমি ওকে বললাম যে আমি তো আমার তো পেইন উঠে গেছে, আমি তখন ওটির সামনে আমি ঢুকতেছি। সে আমাকে সাথে সাথে বললো তুমি এক কাজ করো, কাননকে কল দাও। কাননকে কল দিয়ে বলো যে তুমি হসপিটালে তোমার ওয়ার্ড নাম্বার বলে দাও, আর কাননের কাছে আমি টাকা পাঠিয়ে রাখছি, তুমি কাননকে ফোন করে বললে কানন তোমাকে টাকা দিয়ে যাবে। আমি তাকে সাথে সাথে বললাম আমি কাননকে ফোন দিব না। যে আমাকে ঘর থেকে বের করছে আমি কখনোই তাকে ফোন দিব না। যে এই 9 মাস আমি এত কষ্ট করছি, তারা তো কেউ আমাকে একটা ফোন দিয়ে খবরও নেয়নি, তাই না? তখন আমি বলছি না, আমি কাননকে ফোন দিব না, আমি ওকে ফোন দিতে পারবো না টাকার জন্য। এটা আমি তোমার ওয়াইফ, তোমার বাচ্চা, আমি কেন ওর কাছে ফোন করে টাকা চাইবো? টাকা তো তুমি আমার কাছে দেওয়ার কথা ছিল, তুমি কেন কাননের কাছে টাকা দিছো? তখন সে আমাকে বললো আমি তোকে তালাক দিব, লাউড স্পিকারে। আর মোবাইলটা ধরে রাখতেছিল নার্স। আমি তখন কান্না করে উঠছিলাম, কান্নাও করতে পারি না। তখন নার্স খুব চিৎকার দিয়ে উঠে বলে এই মানুষ, এই ডাকাত, এটা তো একটা অমানুষ, ডাকাইত। এটা বলে উনি লাইনটা কেটে দিল, আমাকে সাথে সাথে ওটিতে ঢুকাই ফেললো। 7:30 বাজে আমার বাচ্চাকে বের করে দিল, আমাকে 10:30 বাজে ওটি থেকে বের করলো। এত সময় লাগছে যে আমার সেলাইটাকে ফিক্সড করার জন্য, কারণ আমার আগে সেলাইটা কমপ্লিটলি ভুল ছিল। যাই হোক 10:30 আমাকে বের করার পর 12:30 আমি সিজার নিয়ে উঠে বসে আমার বাচ্চাকে কোলে নিছি। এবং সেই ছবিটাও নার্স তুলে রেখে বলেছিল যে তোমার মনের অনেক জোর, সিজারে মানুষ অ্যাটলিস্ট 4 দিন ছাড়া উঠতে পারে না, তুমি 2 ঘন্টায় উঠে বসে গেছো, আল্লাহ তোমার সহায়ক। আমার আরেক সংগ্রাম শুরু। আমি যেহেতু হসপিটালে প্রায় 3 মাস যাবত ট্রিটমেন্ট নিচ্ছিলাম, হসপিটালের টোটাল বিল প্রায় 3.5 লাখ টাকার মতো আসে। এখন এই টাকা আমি কোত্থেকে দিব, কিভাবে দিব? আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলার পর ওরা 40,000 না 50,000 টাকার একটা লিস্ট আমাকে দেয়। এরপরে আমি ডক্টর শায়লা খাতুনের সাথে কথা বলি এবং ওই নার্স আমাকে সহযোগিতা করে। বলার পরে উনি আমাকে ওনার ওটি চার্জ মাফ করে দেয়। দেওয়ার পরে সর্বশেষ বিল এসে দাঁড়ায় 11,000 টাকায়। সেই 11,000 টাকাও আমার কাছে নাই, আমি কোথা থেকে দিব? অলরেডি আমি গয়না বন্ধক করে ফেলছি। অলরেডি আমি গয়না বন্ধক দিয়ে দিয়েছি। আমার ভাই থেকে 11,500 দিরহাম 11,000 টাকা আনছে। আমি এখন এই টাকা কোথায় পাবো? তখন ওই লাইলা আপু আমাকে 5,000 টাকা দেয়, আর ওই বাড়িওয়ালা আন্টি আশা সমিতি থেকে আমাকে আরও 5,000 টাকা দিয়ে তারপরে আমি হসপিটাল থেকে রিলিজ হয়ে বাসা বের হই। যখন হসপিটাল থেকে রিলিজ হই তখন আমার বাচ্চার দুধ নাই। আমি পাশের বেড থেকে দুধ নিয়ে আমার বাচ্চাকে দুধ দিই। আমার বাচ্চার পরনে একটা জামা ছিল না, আমি কোত্থেকে আমার বাচ্চাকে জামা কিনে দেবো সেটাও ছিল না। এগুলো নিয়ে যখন আমি বাসায় আসি, আসার পরে সে লাইলা আপু আমার মেয়েকে 5টা জামা দিছে আর বাড়িওয়ালা আন্টি দিছে। আর আমার বোনের শাশুড়ি, তখন আমার বোনের বিয়ে হয় নাই, আমার বড় বোনের আগে আমি বিয়ে করে ফেলছি। আমার বিয়ের 6 বছর পর আমার বোন বিয়ে করে, কিন্তু ওর সাথে একটা ছেলে সম্পর্ক থাকা ছিল। ওনারা দুজনে স্টাবলিশ হবে, তারপরে গিয়ে উনি বিয়ে করবে, এরকম কমিটমেন্টে ছিল আর কি। তো ওনারা আয়সা আমাকে দেখছিল, ওনারা তখন ঢাকায় ছিল। ওই আমার দুলা ভাইয়া তখন আমাকে এসে দেখে গিয়েছিলেন। যাই হোক, তারপর আমি ওই 15 দিন থেকে আমার সেলাইটা কেটে আমি কোনো রকম ঢাকা থেকে নোয়াখালী চলে আসি। ওই বাড়ির আন্টি আমার কাছ থেকে প্রায় 2 মাসের ভাড়া নেয়নি আমার পরিস্থিতি দেখে। বাড়িতে আসার পর 6 মাস আমার হাজব্যান্ড আর কোনো খোঁজ খবর নাই, আমার মেয়েরও খোঁজ খবর নাই, আমারও খোঁজ খবর নাই। আমি আমার মেয়েকে রেখে আমি চাকরি খোঁজা শুরু করে দিই যে আমি ওর দুধের খরচ কীভাবে জোগাবো, কী করব। তখন আমি চাকরি খোঁজা শুরু করে দিই। আমি প্রমিস স্কুল একটা আছে আমাদের হালিমা দিঘি পার, হয়তো ওনারাও আমার এই ভিডিওটা দেখবে। তখন 1500 টাকা বেতনে ওনারা আমাকে চাকরিটা দেয়। আমি ওখানে জব শুরু করি এবং পাশাপাশি কয়েকটা টিউশনি করে আমি আমার মেয়ের দুধের খরচ চালাতে থাকি আর নিজে পড়াশোনাও চালাতে থাকি। তারপরে 2011-তে আমার হাজব্যান্ড আবার আসার সময় হয়েছে, তখন সে আবার আমার সাথে যোগাযোগ করে। আমার বাচ্চার বয়স যখন 7-8 মাস, তখন সে যোগাযোগ করা শুরু করে সে কিছু টাকা পাঠায় আর আমার মেয়ের জন্য এখান থেকে দুবাই থেকে কিছু জামা কাপড় ফিডার টিডার এগুলো দিয়েছিল, ঠিক আছে। আবার আমার সাথে 2-1 দিন কথা বলতেছিল, আসার টাইম হয়েছে সেজন্য। তারপরে হচ্ছে যে ও আমাকে বললো যে তুমি ঢাকায় চলে আসো আমার বোনের বাসায়। ওখানে গেলাম, ওখান থেকে ও আসলো। আসার পরে ওইবার সে ওই যে বিদেশ থেকে কত কিছু আনে না, তো ও কিন্তু সবসময় ওর বোনদের জন্য 1 বছরের কসমেটিক হিসেব করে আনতো। এবং সে তার বোনদেরকে একজনকে এমএড, বিএড, এমপিএড, ওদের যে ডিভোর্স হয়ে আরেক জায়গায় বিয়ে হয়েছিল, আরেকজনকে বিএসসি নার্সিং, আরেকজনকে ডিগ্রি পর্যন্ত। তারপরে ও তো ইনকাম অফ সোর্স ওর একলাই ছিল। সব ওপারের মতো আমার মেয়েকে নিয়ে প্রায় আমি 1.5 বছর ওই বাড়িতে থাকি। থাকার পর শেষবার আমার শ্বশুর আমাকে প্রচণ্ড গালাগালি করতে থাকে, 2 মাস পর্যন্ত খুব নির্যাতন করে। আমার ফোনে আমি আমার হাজব্যান্ডকে কী যেন মেসেজ দিছি, সেই মেসেজের ইস্যু ধরে তিনি আমাকে প্রচণ্ড গালাগালি করতে থাকে। এবং আমার ননদ এখানে থেকে ওর বাচ্চাদেরকে রেখে চাকরি করবে, তো আমি এখানে থাকলে তার প্রবলেম, যার কারণে সে ষড়যন্ত্র করে সব কিছু করে তার বাবা নির্যাতন করে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তখন আমি 2012 সালে বাড়ি থেকে বের হয়ে যাই।
বেরো যাওয়ার পর আমি আমাদের বাড়িতে যাই, তখন অলরেডি আমার বড় ভাইয়া বিয়ে করে, ওনার একটা বাচ্চা আছে। আমার ভাইয়ের বউরা তো কখনো আসলে বেসিক্যালি ওইরকম বাচ্চা নিয়ে থাকলে সহ্য করে না। পরে আমার মা আমাকে বললো যে মা, তুমি তোমার জীবন নিয়ে তুমি তোমার মতো করে তুমি থাকো, এখানে থেকে ঝামেলা করে আমার 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 বউ বাচ্চারও ঝামেলা, তোমার ভাইদেরও মন খারাপ, তোমারও মন খারাপ, এর থেকে তুমি দূরে থাকো। আমার মা আমাকে এটা বিধবা মা আর কি বলবে। তখন আমি বের হয়ে যাই। তখনও কিন্তু আমি প্রমিস স্কুলে চাকরি করি, পাশাপাশি আমি একটা ল্যাপটপ কিনে আমি কম্পিউটার কোর্স কমপ্লিট করি। তারপরে হচ্ছে যে আমি আমাদের হালিমাদিঘির পর একটা বাসা নেওয়ার পর তখন আমার হাজব্যান্ড আমাকে 10,000 টাকা, 8,000 টাকা, 7,000 টাকা করে দিত, আর আমাকে বলে যে তুমি চাকরি ছেড়ে দাও। তখন আমি চাকরি ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পর আমার ডিগ্রি ফাইনাল পরীক্ষা দিতে থাকি, ও আমাকে তখন 15,000 টাকা করে দিত। আমি যখন হালিমাদিঘির পর থাকি 6 কি 7 মাস ছিলাম। 6 কি 7 মাস থাকার মধ্যে হচ্ছে যে আমার ডিগ্রি রেজাল্টে আমি ডিগ্রি পাস করি। এর মধ্যে ওর মামা, ওর বোনেরা, আমি যে একা থাকি মেয়েকে নিয়ে, এই চান্সে ওরা আমার ক্যারেক্টার নিয়ে বিভিন্ন কথা উঠাতে থাকে। তখন আমি দেখলাম যে আমি যত এইভাবে থাকবো, আমি ভালো থাকলেও মানুষ আমাকে খারাপ বলবে। আমি করলাম কি, ঢাকাতে আমি মাস্টার্স ভর্তি হই তিতুমির কলেজে। তো ভর্তি হই, তখন সফটওয়্যার কোম্পানিতে কাজ করি। আমার কাজিন খালাতো ভাই প্লাস মামা জ্যাঠাতো ভাই, ওনার কাছে গিয়ে আমি কাজ শিখি, আর আমার একটা স্কুলে চাকরি হয়। তখন আমি আমার হাজব্যান্ডকে বলি যে আমি ঢাকা যাবো, কিন্তু সে রাজি হয় না। আমি ঢাকা যাওয়ার জন্য সে প্রচণ্ড গালাগালি করতে থাকে আমাকে, আমি যেন ঢাকায় না যাই। কিন্তু আমি তখন তার কথা শুনি নেই, আমি ঢাকায় চলে যাই। ঢাকায় গিয়ে প্রথমে আমি আমার কাজিনের বাসা, আমার খালাতো বোনের বাসায় উঠি। ওখানে থেকে আমি একটা চাকরি নিয়ে আমার মেয়েকে স্কুলে ভর্তি করি। তারপর ও আমাকে আবার অনেক গালাগালি কাড়াকাড়ি করে টোরে ওকে আবার বুঝাই শোনায়া আমি আবার রাজি করি। করার পর আমি তাকে বললাম যে তুমি আমাকে বাসা করে দাও। তখন ও আমাকে বললো যে আমি তোমাকে 7,000 টাকা দেবে, বেশি দিতে পারবো না। তাই বলছে ঠিক আছে দাও। ওই প্রথম মাসে 7,000 টাকা সে দিছে, আমি আমার খালা থেকে কিছু নিছি, আমার কাছে কিছু ছিল, ওগুলো নিয়ে আমি বাসা নিই, একটা ছোট 2 রুমের বাসা নিই। তারপরে আস্তে আস্তে আমি ওই মাস্টার্স পরীক্ষা এক্সাম শেষ করে আপনার 2015 সাল পর্যন্ত আমি থাকি। 2015 সালে গিয়ে ও আসার পরে আমি আবার কনসিভ করার পর তখন আমার একটা ইচ্ছা ছিল যে আল্লাহ যেন আমাকে একটা ছেলে দেয়। একটা ছেলে দিলে হয়তো আমার হাজব্যান্ডও ঠিক হয়ে যাবে, আর হয়তো আমার শ্বশুরবাড়ির যেটা এটাও আস্তে আস্তে ঠিক হবে। ওই যে ঠিকের আশা আমি ছাড়িয়ে নিই। যাই হোক, একটা ছেলে বাচ্চার জন্য আমি প্রচণ্ড আল্লাহর কাছে চাওয়া শুরু করি। আমি প্রায় 3 মাস ইত্তেকাব করি, অর্থাৎ রুম থেকে বেরোতে আমরা একটাই চাওয়া ছিল, আল্লাহ তুমি আমাকে একটা ছেলে বাচ্চা দাও। কেন? যেন আমার হাজব্যান্ড বা আমার শ্বশুরবাড়ি যেন ঠিক থাকে, ভালো হয়ে যায়, ঠিক হয়ে যায়, সেই জন্য। যাই হোক, কিন্তু আমি এই প্রেগনেন্সিটাও আমার খুব খারাপভাবে কাটতে থাকে। আমি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ি, এবং আমার বাচ্চাটা প্রতি মুহূর্তে হুমকি প্রতি যে কোনো সময় বাচ্চাটা চলে যাবে, ডাক্তার এইভাবেই বলতে থাকে। আমার অনেক শারীরিক কষ্টের ভিতর দিয়ে যায়, এবং ওই সময় 2 দিন পর আমাকে একটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া হতো। ওই ইঞ্জেকশনগুলোর দাম প্রায় 12,000 টাকা করে পড়তো। তখন এই কষ্টগুলো আমার হাজব্যান্ড আমাকে দিতে থাকে, এবং তখন আমার বাসার ভাড়া সব কিছু মিলেও আমাকে 20-22 হাজার টাকা করে মাসে দিত। ওষুধ খরচ, বাসা খরচ, সব কিছু খরচ, মেয়ের খরচ। তখন আমি চাকরি অলরেডি ছেড়ে দিছি, খুব অসুস্থ আমার মা আমার কাছে। তো এই পর্যায়ে ও লাস্ট, এর মধ্যে আবার আমার যখন 5 মাসে পরে 6 মাসে পরে, তখন আমরা শিওর হই যে আমার ছেলে বাচ্চা হবে। তখন আমার ননদ বড় যেটা, সেটা বলে কি যে এই সন্তানটা নাকি অবৈধ, এবং সে তার ভাইকে গজব দিয়ে বলতেছে যে অবৈধ বাচ্চার বাপ হবে। এবং আমার শাশুড়ি আমাকে ফোন করে, এত শারীরিক অবস্থায় আমাকে ফোন করে বলতেছিল যে এই বাচ্চাটা নাকি অবৈধ। আমি এগুলো বুকে সহ্য করে নিয়ে অসুস্থ অবস্থায় কান্নাকাটি করে চলে গেছে, আর কোনো কিছু বলি না, কী বলবো আর। যাই হোক, এর মধ্যে আমার হাজব্যান্ড আমার ননদের এই পড়াশোনা কমপ্লিট করে সে কিন্তু আমাকেও টাকা দিত, বাড়িতেও টাকা দিত, ওর বোনদেরকেও আলাদা করে টাকা দিত। ওর বোনদের একটা বোন যেটা পপি, ওকে সে মাসে 15,000 টাকা করে দিত তার পড়াশোনার জন্য, তার আলাদা ট্রেনিংয়ের জন্য, তার দুধ ডিম খাওয়ার জন্য, ইন্টারভিউ দিবে সেই, তার ভালো ড্রেসের জন্য, সে সব সময় দিত। অথচ সে কখনো কোনোদিন বলতে পারবে না যে 5 টাকা আমাকে দিয়ে যে ধরো এটা দিয়ে তুমি একটা শাড়ি কিনিও। কিন্তু তার বোনদের বেলায় তার সব কিছু রাইট। বোনদের বিয়ে, আমার যখন বিয়ে হয় তখন তার শুধু তার বোন বড়টার বিয়ে হয়েছে, আর পুরো সব যত ওদের পড়াশোনা, ওদের বিয়ে দেওয়া, ওদের বাচ্চার ইনকিউবেটরে রাখার খরচ, ওদের জামাইদের সরকারি চাকরি হয়েছে, ওখানে ঘুষ লাগবে সেই টাকা, ওদের সরকারি চাকরি হয়েছে সেখানে ঘুষ লাগবে সেই টাকা, ওরা সবাই ডিগ্রি মাস্টার্স কমপ্লিট করা সেই টাকা, ওদের বিয়ে, ইভেন বিয়ের সময় যে ওই যে মানুষ সাজায় না, ওই সাজানোর টাকা, ব্লাউজ শিলানোর টাকা পর্যন্ত তারা তার বাইরে থেকে এইভাবে নিত। কখনো আমি এগুলো নিয়ে কোনো কথা বলিনি। কখন আমি যখন ওকে বলতাম, মেয়ে হওয়ার পরে বলছে যে 500 টাকা করে তুমি ডিপোজিট রাখো, বলে কি আমার ডিপোজিটগুলো হচ্ছে আমার পায়েল, আমার পপি, আমার ফলি, ওরা হচ্ছে আমার ডিপোজিট। কখনো কোনোদিন একটা পয়সা সে কোথাও ডিপোজিটও করেনি। এইভাবে সে 2007 সাল থেকে 2016 পর্যন্ত টানা তাদেরকে টাকা পয়সা দিয়ে গেছে। আর সে আমাকে অ্যাকচুয়ালি কন্টিনিউ করছে 2015 থেকে, সে আমাকে কন্টিনিউ করছে টাকা পয়সা 10, 15, 20, 22 যখন যা লাগে এরকম করে। কারণ হচ্ছে ওই আমার ছেলে বাচ্চাটার জন্য। যখন ওর ডেলিভারি টাইমে ও হচ্ছে যে লোন করে 10 লাখ টাকা লোন করছে, লোন করে সে আমাকে টাকাটা বাংলাদেশে আমার কাছে পাঠানোর পর আমি 4 লাখ টাকা পোস্ট অফিসে রেখে দিই। বাকি 6 লাখ টাকার মধ্যে 2 লক্ষ টাকা আমার মেয়ের স্কুলের ভর্তির জন্য আমি রাখি। বাকি 4 লাখ টাকা আমার বাচ্চার ট্রিটমেন্ট বাবদ বা হসপিটালের বিল বাবদ খরচ হয়েছিল। যাই হোক, তারপর 2016 সালে সে আমাকে বললো ও খরচ চালাতে পারছে না, বাসা ছেড়ে দিতে। পরে আমি বলছি আমি বাসা ছেড়ে কোথায় যাবো, বলে কি তোমাকে আমি আমাদের বাড়িতে ঢুকাই দিবো। আমি বলি ওনারা তো রাজি হবে না, আমাকে তো ওনারা ঢুকাবে না। বলে কি ঢুকাবে। তারপরে আমি
এর মধ্যে ও যখন আমাকে প্রেশার ক্রিয়েট করতেছিল তখন আমি বাসা ছেড়ে দিই, কিন্তু ও অনেক চেষ্টা করার পরেও ওদের বাড়ি থেকে অনুমতি দেয়নি আমি বাচ্চা দুটো নিয়ে ওদের বাড়িতে ওঠার জন্য। ও আমার বাসাটা ভেঙে দিয়ে আমাকে আমার বাবার বাড়িতে গিয়ে উঠতে বলে। তখন অলরেডি আমার 2 ভাইয়ের বউ, ভাইয়ের বাচ্চা, আমি আমার 2টা বাচ্চা নিয়ে কীভাবে ওখানে গিয়ে থাকি। তারপরেও গিয়ে উঠলাম, উঠার পর আমি ওকে বললাম যে আমি এখন কী করবো, এখানে কীভাবে থাকবো। পরে সে আমাকে বললো যে তুমি তোমাদের ঘরের সাথে 2 রুম করে নাও। পরে আমি 2 রুম করতে বলছি, আমার ভাইরা বলতেছে যে আমরা তো ঘর ভাঙবো, তখন তো সমস্যা, বিল্ডিংয়ের কাজ ধরবো, তুই এখানে করিস, এর থেকে ভালো তুই একটা ঘর ওই জায়গায় উঠাই নে। পরে আমার ভাই আমাকে জায়গা দেখাই দেয়, আমি ওখানে ঘর তুলি। তো ও আমাকে এই ঘর বাবদ মনে হয় 4 লক্ষ টাকা দিয়েছে, কিন্তু কীভাবে ওই যে 40,000 সংসার খরচের সাথে 40,000 50,000 করে 4 লাখ টাকা দিচ্ছে। 4 লাখ টাকা দিয়ে আমি আমার ওই 2017 সালে আমার ওই ঘরটা উঠাই আমি আমার বাচ্চা কাচ্চাগুলো নিয়ে 2019 সাল পর্যন্ত ওই ঘরে থাকি। এবং 2017 দিকে আমি আমার ভাইয়ের একটা দোকানের উপরে একটা মার্কেট আছে, ওইখানে একটা রুমে একটা কোচিং সেন্টার দিই, প্রত্যয় কোচিং সেন্টার। ওই কোচিং সেন্টারে আমার প্রথম মাসে প্রায় 36 জন স্টুডেন্ট হয়েছে। আমি ক্লাস 1 থেকে একদম ইন্টার পর্যন্ত বাচ্চাদেরকে আমি স্টুডেন্ট পাই, এবং প্রথম মাসে আমার 30,000 বা 40,000 টাকার মতো আমার ইনকাম হয়। 6 মাস পর্যন্ত আমি চলতে থাকি, তখন আবার সে আমাকে টাকা দেয় না। এই কয় মাস 3-4 মাসে আমাকে টাকা দেয়নি, ঠিক আছে, সংসার খরচ দিত না, আমি এটা দিয়ে চলছি। কিন্তু গ্রামে যেহেতু ভিলেজ পলিটিক্স, এবং আমারও তো ভাইয়ের বউ আছে, আমার বাবা নাই, তাই উস্কানোমূলকভাবে কোনো কিছু আমার ভাইয়ের সাথে আমার ঝামেলা হলে আমার ভাই আমার কোচিং সেন্টারটা ভেঙে দেয় এবং আমার গায়েও হাত তোলে আমার ভাই। তো এটা অন্যায় হয়েছিল আমার ভাই আমার উপরে, সেটা আবার সাথে সাথে আমার ভাই আমার ফ্যামিলির সবাই সংশোধন করে সলিউশন করে দেয়। কিন্তু আমি তো অবহেলিত, আমার জায়গাটা তো খারাপ, আমি খুব ফেড আপ হয়ে গিয়েছিলাম, এবং ভাই বোনদের মোটামুটি ষড়যন্ত্র চলতেছিল আমার জন্য, ঠিক আছে। আমি ওখানে আমার বাচ্চাদেরকে নিয়ে টিকে থাকতে পারছিলাম না। তো আমি ওকে বললাম আমি আর পারতেছি না যুদ্ধ করতে, 12 বছর আমি একা যুদ্ধ করতেছি, 2006 থেকে 2019 পর্যন্ত। তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও, নাহলে তুমি চলে আসো, আমি আর পারতেছি না। এরকম করে আমি তাকে প্রায় 1-1.5 বছর প্রেশার করতে থাকি যে হয় তুমি চলে আসো, নাহলে তোমার কাছে আমাকে নিয়ে যাও। একটা পর্যায়ে আমি তাকে বলছি তুমি যদি আমাকে দুবাই না নাও, তাহলে আমি বাচ্চা কাচ্চাগুলো নিয়ে মরে যাবো, টাকা আমার দরকার নেই, বেঁচে থাকা, আর আমি কষ্ট করতে পারি না। তখন সে আমাকে বাধ্য হয়ে দুবাই আনার পর 2 মাস পরে একটা স্ট্যাম্পিং আইডি করতে হবে, সে আমার স্ট্যাম্পিং আইডি করবে না, আমাকে ব্যাক করে দেবে, বলতেছে আমি একা চালাতে পারবো না, সংসার চালাবো, আমার বেতন শুধু 2600 দিরহাম থাকে, আমি পারবো না। পরে আমি ওকে বললাম আমাকে তুমি সিভি বানাই দাও, আমাকে তুমি চাকরি খুঁজে দাও, আমি চাকরি করবো। বলে কি তুমি এখানে চাকরি খুঁজে পাবা না। ও আমার কোনো রেফারেন্সও দিল না, একটা সিভিও বানাই দিল না। ওই 2 মাস আমাকে আরও প্রচণ্ড ব্রেন টর্চার করতে থাকে। পরে আমি তখন 2019 ফেব্রুয়ারি 7 তারিখে আমি আবুধাবিতে আসি। 2000 এপ্রিলে আমার একটা চাকরি হয়, এবং সেটা অলৌকিকভাবে আমি অনেক বকাবকি শুনে ওই চাকরিটা 3,200 টাকার বেসিক স্যালারিতে ক্যারিফোরে বাই গ্রুপ কোম্পানির সাথে আমার চাকরি শুরু হয়, এবং সেই চাকরিটা আমি টানা প্রায় 1.5 বছর করি। 2020 সালে আমার হাজব্যান্ডের যে মানি এক্সচেঞ্জে তিনি চাকরি করতেন, সেই চাকরিটা চলে যায় করোনাকালীন অবস্থায়। চলে যাওয়ার পর উনি জবলেস। তখন আমি পার্ট টাইম কাজ শুরু করি, 13 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা আমি একা কাজ শুরু করি সংসারটাকে টিকানোর জন্য, যেহেতু আমার হাজব্যান্ড জবলেস। তখন যে 26,000 দিরহামের মতো গ্র্যাজুইটি পাইছিল। তখন আমরা বাসা ভাড়াই দিই 22,000 দিরহাম করে একটা সংসার। 1 বছর আমি ড্রপ দিয়েছি, আমার বাচ্চাদের স্কুলে দিই নাই। পরের বছর আমি আমার টাকা দিয়ে আমার বাচ্চাদের স্কুলে ভর্তি করি, আর তখন থেকে আমি সংসার চালানো শুরু করি। 2021 আমি ড্রাইভিং 2020 আমি ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য আমার খালা থেকে 1 লক্ষ টাকা ধার আনি। এনে আমি যখন ড্রাইভিং লাইসেন্স ভর্তি নেওয়ার জন্য আমি ড্রাইভিং ফাইল ওপেন করি, তখন আমার হাজব্যান্ড কোনোভাবে চাচ্ছিল না আমি ড্রাইভিং ফাইল কেন ওপেন করি। সে আমাকে এটার জন্য প্রচণ্ড শারীরিকভাবে আঘাত করতে থাকে, পরপর 2 দিন প্রচণ্ড মারে, চেয়ার দিয়ে মারে। তখন পরের দিন গিয়ে আমি 2020 সালে নাকি 22 সালে আমি পুলিশ কল করার পর ওরা এসে ওকে কেস করতে বলে। পর আমি বলছি যে না, ওকে ওয়ার্নিং দিয়ে দেন। হ্যাঁ, তখন ওরা পুলিশে ওকে বকাবকি করে থেকে সাইন নিয়ে ওয়ার্নিং দিয়ে গেছিলো। তারপরে এরপরে আবার সে জবে যায় না, সে কোনো চাকরি করবে না। আমি তাকে ধাক্কায় জবে পাঠাই, কত জায়গায় আমি নিজে তার জন্য সিভি বানাই, সিভি ইমেল করি, ইন্টারভিউ কল নিই, তারপর ওকে পাঠাই। আমি নিজে তার জন্য ব্লেজার জুতা স্যুট এগুলো কিনে রাখছি, কারণ ইভেন্ট ম্যানেজমেন্টের কাজগুলো করতে হলে গেট আপ সেটা ভালো লাগে। আমি নিজে ধাক্কায় দিয়েছি, 1 দিন করলে 2 দিন করে না, 2 দিন করলে 3 দিন করে, এরকম করতে সে আমাকে 2023 পর্যন্ত সে এরকম করে টর্চার করতে থাকে আমাকে, এবং তখন থেকে সে আমার মেয়েটাকে প্রচণ্ড টর্চার করে বাসায় পড়ে। যাই হোক 2021 আমি 2020 আমি প্রেগনেন্ট হয়ে যাই করোনাকালীন অবস্থায়, এবং সেটাও তার একটা পলিটিক্স ছিল। এই দেশে বাচ্চা নষ্ট করা যায় না, মৌন, আমি পারি নাই। তখন এই প্রেগনেন্সি অবস্থায় আমি 11 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করি। আক্তা সুপার মার্কেট সহ আমি প্রায় এই দেশে 28টা কোম্পানির সাথে আমি এট আ টাইম কাজ করতে থাকি, এবং আমি তাকে যেখানে দিই সেখান থেকে এসে চলে আসে, কাজ করে না। একটা পর্যায়ে আমি আইওস একটা কোম্পানিতে ওরিম এরিয়া ম্যানেজারের ওয়াইফের কোম্পানি ছিল, ওখানে যাই ওনাদের সাথে কন্ট্রাক্টে আমি ভিসা লাগাই। ওরা আমাকে 5,000 টাকা ফ্যামিলি স্ট্যাটাস দেয়, ওদের ভিসা করার জন্য ফুল পেমেন্ট দিয়ে আমি ফুল ফ্যামিলির ভিসা করি, এবং ওদের সাথে প্রেগনেন্ট অবস্থায় 6 মাস কাজ করি। কিন্তু ওরা আমাকে 6 মাসের মাত্র 2 মাস স্যালারি দিয়েছে, বাকি 4 মাসের স্যালারি তারা দেয়নি। এমন অবস্থায় আমার প্রেগনেন্সিতে আমি ব্রুজেল হসপিটালে ভর্তি হই। 94,000 দিরহাম আমার বিল আসে, বাচ্চা আর আমার সিজারের। তো সেই বিলগুলো আসলে দেওয়ার কোনো ক্ষমতা ছিল না, সেগুলো ব্রুজেল হসপিটাল থেকে আমি ওনাদের কাছে অনুরোধ করি, বলার পর ওনারা সেগুলো মাফ করে দেয়। মাফ করার পর আমি আমার বাচ্চা নিয়ে আসি। তখন আমি বাচ্চা নিয়ে সিজার অবস্থায় 19 দিনের দিন আবার আমি ডিউটি করা শুরু করি। কোথায়? মুশিপ মলে আর একটা রেস্টুরেন্টে। তারপরে গিয়ে আমি
2022 মনে হয়, না 2021 লাস্টের দিকে আমি টাইপিংয়ের রেড স্পার্ক ট্রানজ্যাকশন সার্ভিসে ওনাদের টাইপিংয়ে আমি জয়েন করি। মাত্র 1500 টাকার স্যালারি এবং পার্সেন্টেজ নিয়ে ওয়ার্ক পার্সেন্টেজ নিয়ে আমি কাজ শুরু করি ওনাদের সাথে। তখন গিয়ে ওখান থেকে আস্তে আস্তে আমরা আস্তে আস্তে গ্রো আপ করতে থাকি। এর মধ্যে তো আমি বললাম 28টা কোম্পানির সাথে আমি কাজ করি। ওখান থেকে গ্রো আপ করতে করতে আমি একটা কোম্পানি আমার নিজের হাতে বানাই, যে কোম্পানিটার নাম হচ্ছিল বেস্ট করিম আর আহালাম। তো ওনারা আসলে আমার চোখের সামনে ভালো একটা পর্যায়ে চলে যায় 7 মাসের ভিতরে। তো ওনাদের এক যে ওনার সাথে কথা বলে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে ওনাকে জব দেওয়ার জন্য। তখন আমার হাজব্যান্ড তখনও আমার স্পন্সারে। তো আমি ওনাকে বলছি, বলার পরে উনি বলে যে স্যালারি 2000 টাকা দিব, তোমার হাজব্যান্ডকে জয়েন। তো আমি বললাম যে ঠিক আছে, জয়েন কর। বাসায় পড়ে খুব ব্রেন টর্চার করে এবং আমাকে আর আমার মেয়েকে অকথ্য ভাষা গালাগালি করে, ইরেসপন্সিবল অ্যাজ এ ফাদার, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ কোনো দায়িত্ব তার নেই। সে সারাদিন বাসায় পড়ে ঘুমায় আর হচ্ছে যে আপনাদের সিনেমা দেখে, হিন্দি সিনেমা দেখে, ক্রাইম পেট্রোল দেখে, এগুলো দেখতে থাকে আর মেয়েটাকে অত্যাচার করতে থাকে। সে মানসিকভাবে বিলম্বিত। হ্যাঁ, আমি রাত 12টার সময় ডিউটি করে এসে দেখি যে ঘরে চাল নাই, বাচ্চার দুধ নেই, অথচ ঘরে টাকা আছে, সে বাজার করে না। ঠিক আছে, আমি নিজে গিয়ে আবার ছুটে এগুলো আনি। এরকম করতে করতে তাকে আমি বেস্ট করে ঢুকাই। ঢুকানোর পরে সে সেখানে গিয়েও সে অভিযোগ যে এই ভালো না, ওই ভালো না, আমাকে এমনি বলে অমনি বলে, টর্চার অনেক। তার বোনের জামাই পর্যন্ত বলে এটা কিসে চাকরি দিছে, অথচ তার বোনের জামাই এখানে 23 বছর না 24 বছর, তিনি তো কোনো চাকরি দেয়নি, আমি তাকে ঢুকাইলাম। যাই হোক, এরকম করতে করতে তাকে আমি আবার নিজেই ড্রাইভিং করতে চাই নাই, আমি তাকে ড্রাইভিংয়ে ঢুকাই। ঢুকাই বলতে ড্রাইভিং লাইসেন্স আমি নিয়ে দিই। করোনাকালীন অবস্থা যখন আমার জব ছিল কিন্তু আনপেড, স্যালারি ছিল না, সে তো জবই করে না। ওই মুহূর্তে আমার সংসার কীভাবে চলবে, আমি তো হতাশ। তখন আমার বোন আমাকে 1 লক্ষ টাকা দিয়েছিল, তারপরে ওর ফুফু 1 লক্ষ টাকা দিয়েছিল, ওর মামা 1 লক্ষ টাকা দিয়েছিল, ওর চাচা 1 লক্ষ টাকা দিয়েছিল। ব্যাস, অর্থাৎ মোট 4 লাখ টাকা আসছে আমার বোনের গুলা সহ। আমার বোনের বাদ দিলে তাদের ফ্যামিলি থেকে 3 লাখ টাকা আসছে। আপনারা হিসাব করে দেখেন তো 3 লাখ টাকা মানে কত, বা এখানকার 9000 দিরহাম, রাইট? 9000 দিরহাম কি একটা সংসারের জন্য এক মাসের খরচ হতো, মানে 1-1.5 মাসের খরচ, বাসা ভাড়া সহ। অথচ আমি তো টানা টেনে দিতেছিলাম 2019 থেকে 2025 পর্যন্ত হিসাব করেন। কথাগুলো আমি লাস্টে বলবো। তারপরে গিয়ে আমি তাকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে, এর মধ্যে সে 2022 সালে বেশ করে পরে আমার সাথে প্রচণ্ডভাবে তার সাথে একটা ঝামেলা হয় এবং সেবারও আমাকে খুব মারার পরও আমি আর দ্বিতীয়বার পুলিশ কমপ্লেন করি নাই। করলে আবার একটা ঝামেলা, আবারও রিপোর্ট হয়ে যাবে, এরকম এই ভয় আর কিছু বলিনি। সে ঘরে পরে তার বোনের সাথে ষড়যন্ত্র করে লাউড স্পিকার দিয়ে আমাকে গালাগালি করতে থাকে। আমি 3টা বাচ্চা নিয়ে বাসা থেকে বের হয়ে ঘুরে আবার বাসায় আসি। তার বয়স হচ্ছে এখন 50 ইয়ার্স, 50 বছর, আর তার বোনের বয়স হচ্ছে কত, 45 বছর। তারা এখনো 1 থেকে 1.5 ঘন্টা প্রতিদিন 2 ভাই বোনে কথা বলবে। কি কথা বলবে? সারাদিন শুধু ষড়যন্ত্র। তার 6টা বোন। করোনাকালীন যখন আমি না খেয়ে আছি তখন অনেক চেষ্টা করছে সে তাদের সাথে যোগাযোগ করবার জন্য, কিন্তু কখনোই তারা তাদের সাথে যোগাযোগ করেনি, ফোনে কথা বলে নাই, ফোন তুলে না, এবং বিভিন্ন লোক মারফতে তাকে বলা হয়েছে যে যেন ফোন না দেয়। তাকে যেখানে তার কোনো কিছু দেখতো সেখানে তার বোনেরা সবকিছু ছিঁড়ে ফেলতো। এরকম করে তার সাথে সেই 2000 কত থেকে 2000 যেবার আমাকে ঢুকায় নেই, 2016 থেকে তাদের সাথে ধরতে গেলে শুধু বিচ্ছিন্ন। বড় যে বোনটা কানন, ওর সাথে শুধু সে বিচ্ছিন্ন হয় না, বাকি সবার সাথে সে বিচ্ছিন্ন হয়ে গেছে। আর সমস্ত কিছুর করার মূলই হচ্ছে সেই কানন। আমি তো আসলে 20 বছরের কাহিনী 20 ঘন্টা বলে এখানে বলে শেষ করতে পারবো না, আমি জাস্ট মূল থিমগুলো আপনাদেরকে বলছি। যাই হোক, তারপরে 2022 সালে সে যখন আমাকে মারে তখন আমি তাকে বলেছিলাম যে তুমি চলে যাও, বাইরে থাকো। তখন তার বোনের জামাই এসে তাকে বাসা থেকে নিয়ে যায়। বেশ করে চাকরি করতে থাকে, 3 মাসে বাইরে ছিল। 3 মাস পর, 3 মাস যে সে বাইরে ছিল, সে যে স্যালারি পেতো সে সেগুলো তার বাড়িতেই পাঠাইছে। সে কিন্তু ওই যে এটা বলে না যে 1000 টাকা আমি আমার বাচ্চা দুধের জন্য পাঠাই, অ্যাটলিস্ট আমার ছোটো বাচ্চা তো এখানে দেয়নি। 3 মাস পরে আমি আবার নিজেই গিয়ে তাকে আবার বাসায় ফিরিয়ে আনি। এই 3 মাসে সে কিন্তু ফেসবুকে পড়ে আমার জন্য অকথ্য ভাষায় আমাকে ছোট করেছে, হ্যারাসমেন্ট করেছে, অপমান অপদস্থ করেছে, অনেক খারাপ খারাপ কথা বলেছে। আমি পরক্রিয়া করি, আমি অন্য ছেলের সাথে এই করি সেই করি, বহু কথা বলেছে। কিন্তু এই একটা কথা কি, 2004 সাল থেকে 2025 সাল পর্যন্ত, এখন পর্যন্ত আমি তো পড়াশোনা করেছি, স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় কর্মস্থানে সব তো পুরুষ মানুষই। কয়জন? 95% পুরুষ মানুষ, আর 5% শুধু মহিলা মানুষ। কেউ তো কখনো কারোর সাথে আমার বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক হয়নি। আমার কোনো ছেলে বন্ধু ছিল না, আজ অবধিও নাই। আমি যে স্কুল কলেজ ইউনিভার্সিটি শেষ করছি, আমার কোনো ছেলে বন্ধু নাই। আমি কখনো কোনো ছেলে বন্ধু বানাইনি, কোনো ছেলে বন্ধুর সাথে আমি কথা বলি না। স্কুল লাইফও না, কলেজ লাইফও না, ইউনিভার্সিটি লাইফও না, জব লাইফও না, কেউ বলতে পারবে না। এখন যে আমি সংযুক্ত আরব আমিরাতে 2019 সাল থেকে আছি, আমার সাথে তো সমস্ত পুরুষ মানুষের কাজ। কেউ কখনো এই কথা নেগেটিভলি বলতে পারবে না যে আমি কারোর সাথে নেগেটিভলি কোনো কথা বলেছি বা কোথাও গিয়েছি, কোথাও কেউ আমাকে কারোর সাথে 1 কাপ চা খেতে দেখেছে বা কিছু, কখনোই না। আমি খুব রিজার্ভ হয়ে চলাফেরা করি, আমার মন থেকে এগুলো আসে না। সেই জায়গার মধ্যে তার ফ্যামিলি সবসময় আমার ক্যারেক্টার নিয়ে কথা বলবে, আর আমার সেটা আমার আত্মসম্মান বোধে আসে। সোশ্যাল মিডিয়াতে আমি এটা খুব ভয় পাই, আর এটা আমার দুর্বল পয়েন্ট। কারণ আমাদের সমাজ আসলে একটা মেয়েকে সবচেয়ে আগে এটা গাইল করে, এটা দিয়ে গাইল করে যে এখন যে এটা সবার আগে বলবো যে হাজব্যান্ড দিয়ে এই দেশে আসছে, প্রতিষ্ঠিত হয়ে এখন হাজব্যান্ডকে সে এই করতেছে না। এটার পিছনে আসলে অনেক গল্প থাকে, অনেক কিছু থাকে, অনেক ধৈর্য থাকে। এটা একদিনের গল্প না, এটা 20 বছরের গল্প, 20 বছরের কষ্ট। আমি আমার এই মেয়ের জন্য আমি সংসারটাকে ধরে রেখেছিলাম। আমার ফ্যামিলি আমাকে অনেকবার বলেছে ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য, এবং আমার ফ্যামিলি মেম্বার, আমার কাজিনদের মধ্যে অনেকে বলেছে যে সে আমাকে বিয়ে করবে। আমি সেটাও রাজি হইনি, কারণ আমার মেয়েটা বাবা হারা হবে, আমার মেয়েটা অবহেলিত হবে, তার বাবার কাছে থাকবে। অথচ সে বাবাই তাকে পৃথিবীর সর্বোচ্চ বেশি অবহেলা, অবজ্ঞা এবং অপমান অপদস্থ, যেটা পৃথিবীর কোনো বাবা, আমি আমার চোখে দেখিনি পৃথিবীর কোনো বাবা তো কোনো মেয়ের সাথে করতে পারে। আমার কাছে সমস্ত প্রুফ আছে। আমার হাজব্যান্ড কি করে, আমার বাসায় সিসি ক্যামেরা আছে, আমার অফিসে সিসি ক্যামেরা আছে। 2000 আমি আসলে বলে শেষ করতে পারবো না, কত কিছু, কত ঘটনা বলে আমি শেষ করতে পারবো না। আমি তাকে
হজ পর্যন্ত করতে নিয়ে গিয়েছিলাম, যেন সে মানুষ হয়, সে যেন সে বুঝে আল্লাহর ঘর কাছে ছুঁয়ে যেন তার হৃদয়টা নরম হয়, সে যেন সত্যি মানসিক রূপে ফিরে আসে, কিন্তু আমি পারিনি। সে দায়িত্বহীন বাবা, সে দায়িত্বহীন স্বামী, সে দায়িত্বহীন কর্মচারী, সে দায়িত্বহীন সব কিছু, সে কোনো কিছুতে সে নাই। কিছু থেকে কিছু সে আমাকে ধমকি দিবে, আমি চলে যাবো, আমাকে 10 লক্ষ টাকা দাও, 12 লক্ষ টাকা দাও, আমি অফিস করবো না। তাকে আমি 12 লাখ টাকা দিতাম, আমার বাচ্চা হওয়ার সময় যে সে আমাকে 10 লাখ টাকা দিচ্ছে না, সেই টাকা তাকে দিতাম। আমার বাবার বাড়িতে যে আমাকে সে ঘর করে দিছে না, সেই টাকা আমি তাকে দিতাম। এগুলো বলে সে আমাকে বলে, সে এখন আমাকে সোশ্যাল মিডিয়াতে আসা বলে যে আমি নাকি 2 নাম্বার বিজনেস করি, টাইপিং নাকি 2 নাম্বার বিজনেস। এগুলো বলে সে আমাকে হুমকি ধুমকি প্রতিনিয়ত আমাকে নির্যাতন করতে থাকে বাসায়। আমি তাকে যখন বলি যে 2000 কত ঘটনা বলবো, ঘটনা শেষ নেই, আমি জাস্ট যতটুকু আমার এখন মনে পড়তেছে ততটুকু আমি আপনাদের কাছে ক্লিয়ার করতেছি। আমার ফেসবুক ঘাটলে দেখবেন যে ফেব্রুয়ারি মাসে আমি বলেছিলাম যে আমার 22,000 দিরহাম কেউ নিয়ে গেছেন। সেই 22,000 দিরহাম আমার হাজব্যান্ডই নিয়ে গেছেন। আমার বাসার দরজা ভেঙে ডয়ের থেকে আমার মেয়েকে মেরে, বাসার দরজা ভেঙে ডয়ের থেকে টাকা নিয়ে সে 1 ঘন্টার ভিতরে তার বোনকে পাঠিয়ে দিয়েছিলেন। অথচ সেই টাকাটা আমার না, সেটা আমার কোম্পানির টাকা। তখন আমি গিয়ে যখন ফেসবুকে, এবং সে মোবাইলও নেয় না যে আমি তার সাথে কন্ট্যাক্ট করতে পারবো, তখন আমি ফেসবুকে দিতে বাধ্য হয়েছি, কিন্তু তার নাম মেনশন করি নাই। তো সে জায়গার মধ্যে তাকে, সে যাদের কাছে গিয়ে আশ্রয় পায়, যারা আমার অফিসে আসে, অনেক কিছু টুকটাক জানে, হ্যাঁ মোটামুটি জানে, সব কিছু তো আর জানে না, অনেক কিছু জানে, এগুলো তো সব কিছু আড়াল করা জানে, তারাই তাকে প্রশ্রয় দেয় এবং আশ্রয় দেয়। তারাই ডোলের এদিকে বাড়ি মারে, ওইদিকেও বাড়ি মারে। যেটা অন্যায় সেটাকে তো অন্যায় বলতে হবে। আমি যদি অন্যায় করি আপনারা আমাকে বলবেন যে এটা আপনার ভুল, যে অন্যায় করে তাকে তো সেটা বলতে হবে এটা আপনার ভুল। তারা তাকে না বুঝিয়ে আরো উল্টা হয়তো কোনো টাকা পয়সা খেতে পারে, থাকে না কিছু মানুষ কিছু টাকা খেয়ে তার পিছনে ঘুরে, এরকম। যাই হোক, তাকে সহযোগিতা করে সে টাকা তারা বাংলাদেশে পাঠায় দেয়। একবারের জন্য বলে নাই যে কেন করি। আর যে আমার যে ননদের কাছে টাকা পাঠায় তারও কোনো বিবেক নাই, সেও যে বলে নাই যে ভাইয়া তুই এই টাকা ধরিস না, এটাই সেটার কোম্পানির টাকা, বলে নাই। যদি বিবেকবান হতো তাহলে তো বলতো যেটা কোম্পানির টাকা, এটা তুই ভাবে পাঠাইস না, তোর বাচ্চাদের টাকা এটা তুই ভাবে পাঠাইস না। কিন্তু তারা কত লুবি হইলে সে টাকাটা তারা নিয়ে যায়। এটা কার টাকা? এটা আমার টাকা, আমার হাজব্যান্ডের টাকা না তো। আমার ইনকামের উপর তো তাদের কোনো নাই, আছে। আমার হাজব্যান্ড তার বাবা মাকে দিবে না, না দিবে সেটা তার বাবা, সে ইনকামই করে না, সে তার বাবা মাকে কিভাবে দিবে? তার বাবা মাকে তো তাকে ত্যায্যপুত্র করেছে, বাড়ি থেকে বঞ্চিত করছে, তার 16-17 বছরের সমস্ত ইনকাম তারা নিছে। আমার হাজব্যান্ড তো আমাকে কিছু দেয় নাই। আমি যতটুকু করেছি এখানে আমি নিজের যোগ্যতায়, নিজের কষ্টে, নিজের চেষ্টায় করেছি। আর আমাকে যে বলে এখন অনেকে এসে নিচে পেট কমেন্ট করতেছেন, আমি আমার হাজব্যান্ডকে এই কি আমি পরক্রিয়া করি, আমি প্রেম করি, আমি এই করি, আমি সেই করি, বললে কি হয়ে যায়? একটা প্রুফ দেখান। আজকে সেই জন্য যেটা আমার সবচেয়ে, আমি কখনো এগুলো সামনে আনতে চাই না, এটা আমার উইক পয়েন্ট ছিল, তারা আমার উইক পয়েন্ট নিয়ে মানে দুর্বলতা শুধু বারবার খোঁচা দেয়। এই জন্য আমি আপনাদের সকলের সামনে আজকে ওপেন, সত্য বিচার আপনারা করুন। আমি আমার সমস্ত অ্যাড্রেস ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকেও জানেন, এখানেও আসেন, সত্য জানা দরকার। তারপরে সে তো তার অত্যাচার টর্চার, তার বন্ধুদের সাথে ষড়যন্ত্র, সে চলে না। আমার টাকা পয়সা, তারা টাকা ছাড়া কথা বলে না, তাদের কাছে হচ্ছে সম্পর্ক মানে টাকা। টাকা দিলে তাদের কাছে সম্পর্ক, টাকা না থাকলে সম্পর্ক না। 2016 সাল থেকে যখন আমার হাজব্যান্ড টাকার পরিমাণ কমিয়ে দিয়েছে, হাজব্যান্ডের টাকা দিতে পারে নাই, তখন কোনো সম্পর্ক ছিল না। এখন যখন আমি প্রতিষ্ঠিত হয়েছি, মোটামুটি টাকা হয়েছে, তখন আমার হাজব্যান্ড তাদেরকে চুরি করে টাকা দেয়, এবং সেটা সিসি ক্যামেরা ফুটেজে আসে। আমার অবর্তমানে, মানে আমার পারমিশন ছাড়া সে টাকা দেয়। অথচ আমি এত কষ্ট করেছি, এত না খেয়ে ছিলাম, তারা তো কখনো কোনোদিন দেয়নি আমার জায়গা থেকে। তাহলে আমি কি বলবো না? আমি বলছি তুমি তোমার বোনদের সাথে যোগাযোগ করো না, তোমার বোনদের সাথে যোগাযোগ করলে তুমি আমার সাথে শান্তিতে সংসার করতে পারবা না। কিন্তু সে করে নাই। সে আমার কথা শুনে আমাকেও সহ্য করতে পারে না, আমার মেয়েটাকেও সহ্য করতে পারে না। সে আমার মেয়েটাকেও প্রস্টিটিউট বলে, আমাকেও প্রস্টিটিউট বলে বিভিন্নভাবে গালাগালি করে, বাসায় প্রচণ্ড নোংরাভাবে গালাগালি করে, আমাকে প্রচণ্ড ক্রেজি করে, আমাকে সে আত্মহত্যার দিকে ঠেলে দেয় যেন আমি নিজেকে নিজে শেষ করে ফেলি। সে আমাকে স্থির মাথা ব্রেন টর্চার করে প্রতিনিয়ত, দিনের পর দিন আমি এই টর্চার সহ্য করে আসতেছি। যারা আমাকে চেনেন তারা জানেন, আমার বাচ্চাদের স্কুলে অনেক টাকা লোন হয়েছিল, সেই টাকা আমি 3 বছরে শোধ করেছি। প্রায় 35,000 দিরহামের মতো মনে হয় আমি শোধ করেছি আমার বাচ্চাদের করোনাকালীন বাচ্চাদের যে লোন, তার লোন আমি শোধ করেছি। তার মামা থেকে, তার গত 1 মাস আগে না 1.5 মাস আগে তার চাচা থেকে যে 1 লক্ষ টাকা নিয়েছে, সেটাও আমি আমার আইডি দিয়ে আলানসারি এক্সচেঞ্জ থেকে পাঠাইছি। তার ইন্স্যুরেন্স, তার ভিসা, তার বাচ্চাদের ইন্স্যুরেন্স, ভিসা করো, সবকিছু আমি এক হাতে চালানোর পরেও আমার কোনো মূল্যায়ন বা কোনো মর্যাদা, কোনো সম্মান তার কাছে নাই, কোনো স্বীকারোক্তি তার কাছে নাই। সে উল্টা আমার কাছে 12 লক্ষ টাকা, 14 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা এগুলো দাবি করে। লাস্ট পর্যায়ে গিয়ে সে আমার মেয়েটাকে টোটালি সহ্য করতে পারে না। হজ থেকে আসার পরেও সে টাকা নেয়। তারপরে আমি একটা দেশের জন্য, ইউরোপের একটা দেশের জন্য, ইউরোপ না জন্য ডকুমেন্টস রেডি করবো। ডকুমেন্টস রেডি করতে গিয়ে দেখি যে আমার মেয়ের ফোল্ডার নাই। সে আমার মেয়েটাকে এত ঘৃণা করে যে আমার মেয়ের ডকুমেন্টসের ফোল্ডার সে সিস্টেম থেকে ডিলিট করে দেয়। আমি যখন তাকে জিজ্ঞেস করছি, সে বলে কি আমি করি নাই। আমি বলছি সিসি ক্যামেরা ফুটেজ দেখলে চেক করবো, তাহলে আমি আর অফিসে যাবো না। তখন আমি তাকে বলি তুমি যদি অফিসে না যাও তাহলে তুমি চলে যাও, আমাকে আর ব্রেন টর্চার করো না, আমি নিতে পারি না। বলে কি টিকিট কেটে দাও। আমি টিকিট কাটার পরে সে সুন্দর করে রেডি হয়ে বসেছিল, আমি টিকিট কেটে দেশে চলে যাবে। সে সত্যি রেডি হয়েছে যে চলে যাবে। তখন আমি ভিডিওগুলো করে রাখছি যে তুমি কিন্তু সুন্দর করে 3টা বাচ্চা রেখে আমার ঘাড়ের উপরে আমার টাকা কেটে টিকিট দিয়ে তুমি বাংলাদেশে চলে যাচ্ছ। সে বলে কি হ্যাঁ চলে যাচ্ছে। সে ভিডিওগুলো আমার কাছে আছে, আপনারা চাইলে আমি প্রমাণ হিসাবে স্টেপ বাই স্টেপ সমস্ত ভিডিও আপনাদেরকে দিব। তারপরে সে
আমাকে বলে 4টা বাজে, সে রেডি হয়ে, সে আমাকে বলে কি 100 দিরহাম দিতে, সে এয়ারপোর্টে যাবে। তো আমি বলছি এখন 4টা বাজে, তোমার ফ্লাইট হচ্ছে 2:45 মিনিটে, আমি তোমাকে দিয়ে আসবো, তুমি বের হবে, তুমি যাবা না আমি জানি, তুমি বাইরে গিয়ে নাটকটা আমার শুরু করবা। সে বিভিন্ন জায়গায় মানুষের কাছে গিয়ে মুসা পায়, সবার কাছে গিয়ে যাদের সাথে আমার কাজ হয়, যারা আমাকে চিনে পরিচিত, আমার যারা আত্মীয় স্বজন আছেন এখানে, হ্যাঁ আত্মীয় স্বজন বলতে আমার তেমন কেউ নাই, শুধু আমার বড় ভাইয়ের সম্বন্ধী আছেন ওনার কাছে, তারপরে মুসাফা ফারুক, তারপরে ইমরান ভাই, তারপরে মুহি ভাই, আরও কেউ আছেন যারা মোটামুটি আমাদের সাথে, আমার সাথে আর ওর সাথে যুক্ত। এদের কাছে গিয়ে আমার নামে অকথ্য ভাষা গালাগালি করে, অকথ্য ভাষা বলাবলি করে, তারপরে গিয়ে বিভিন্ন ধরনের নোংরামি করে। তখন আমি বলি তুমি যাবা না, তুমি নোংরামি করবা, তুমি আমার ইমেজ খারাপ করো, আমি তোমাকে পার করে দিব। সে বলে কি না আমি যাবো। আমার মেয়ে বলতেছিল যে মা ও যাওয়া যাবে না, তুমি টিকিট কাটলে সে ড্রামা শুরু করবে, তুমি টাকাগুলো নষ্ট করিও না। সত্যি সত্যি আমি টিকিট কাটছি, সে ড্রামা শুরু করছে। তখন সে কী করলো, ও আমি যখন তাকে বললাম যে দিব না, তখন সে আমাকে গালাগালি শুরু করলো। তো গালাগালি শুরু করছে, আর আমি বলছি তুমি যদি এরকম গালাগালি করতে থাকো তাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো, আমি কিন্তু তোমাকে কিন্তু পুলিশে ডাক দিব, এবার আমি তোমার কিন্তু শেষ পর্যন্ত পুলিশের হবে, গালাগালি করিও না। সে উঠে আমার হাত থেকে টেনে নিয়ে তার পাসপোর্ট আর টিকিটটা ছিঁড়ে ফেললো। পাসপোর্ট টিকিট ছেঁড়ার পরে আমি মানে আমি পুরো থ হয়ে গেলাম। কি করলো, আমি ভিডিও করে নিলাম, আমি সাথে সাথে আমার টিকিটটা রিটার্ন করার চেষ্টা করলাম, কিন্তু আমি একটা পয়সাও রিটার্ন পেলাম না। তখন ঠিক আমি মানসিক ভারসাম্য হারাই ফেলছি, আর ধৈর্য নেই ওই সময়টাতে। ওই যে আমি আসলে অফিসের পেরেশানিগুলো তো আছে, এটা তো শুধু পারিবারিক ঘটনা, আমি অফিসিয়ালি কত মেন্টালিটি আমার উপরে চাপ, যেহেতু যাচ্ছে না, সে 28 তারিখ থেকে অফিসে যায় না, এটা 9 তারিখ না, এটা 6 তারিখের ঘটনা। 28 তারিখ থেকে সে অফিসে যায় না, অফিসে অনেক প্রেশার। এর মধ্যে আপনারা খেয়াল করবেন, আমি এর আগে একটা ফুটেজ দিয়েছিলাম যে একটা স্ক্যামিং হয়েছে আমার সাথে, ওইটা নিয়ে আমি আমার মেয়েকে নিয়ে একা পুলিশ স্টেশনে যাচ্ছি, ইনজাজে যাচ্ছি, কোর্টে যাচ্ছি, সে বাসায় বসে বসে শুধু হিন্দি সিনেমা দেখে, সে অফিসে যাবে না, আর বাসায় খাচ্ছে। বাসায় সে খাইতেছে, একদিন 4টা ডিম, 5টা ডিম, 6টা ডিম, 10টা ডিম করে সিদ্ধ করে সে খাচ্ছে, খেজুর খাচ্ছে, নিজে খিচুড়ি রান্না করে নিজে খাচ্ছে। আমি যেটা রান্না করছি সেটা সে খায় না, আমাদের রান্না করে আমি বাচ্চাদেরকে খাওয়াই, আমি বাচ্চাদেরকে খাওয়াই, আমি মেয়েকে নিয়ে অফিসে যাচ্ছি, সে বাসা করে এগুলো করতেছে। আমি জানি যে তার ফেসবুক ডিঅ্যাক্টিভ, সে ফেসবুক অ্যাক্টিভ করছে অপ্পো একটা মোবাইল দিয়ে। ওই দিন যে আমি কেজি হয়ে গেছিলাম 6 তারিখে, প্রচণ্ড কেজি হয়ে আমি জীবনে কোনো দিন একটা চামচও ভাঙি নাই। আমি সেদিন অনেক ভাঙাভাঙি করছি, মোবাইল ভাঙছি, গ্লাস ভাঙছি, ফুলের টপ ভাঙছি, ওর অনেকগুলো অফিসিয়ালি অনেক সার্টিফিকেট ছিল, সেই সার্টিফিকেটগুলো সব আমি ছিঁড়ে ফেলছি, তারপরে তার অনেক কিছু ছিল আমি সব ছিঁড়ে ফেলছি, কারণ সেদিন আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছি। তারপরে আমি আমার মেয়ে 3বার গেছি সেদিন আমি সুইসাইড করতে, আমার ছেলে আর আমার মেয়ে আমাকে সারা রাত পাহারা দিয়ে বসায় রাখছে, আমি কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। কিছুদিন আগে আমার এনজিওগ্রাম হয়েছে, আমি হাই ডিপ্রেশনের ওষুধ খাই, আমি অ্যাংজাইটির ওষুধ খাই, এত ব্রেন টর্চার আমি নিতে পারছিলাম না, এত দিকে প্রেশার আমি নিতে পারছিলাম না, আমার সব নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছিল। আমার ছেলে মেয়ে দুটো আমাকে সারা রাত থেকে পাহারা দিতে থাকে, তারপরেও আমি এমন কোনো দিন নাই যে আমি কষ্ট করে উঠে আবার অফিস করতে যাই না। আমি জানি এখানে আমার রিজিক, আমার বাচ্চাদের রিজিক, আমি পারি নাই। আমি তারপরে গিয়ে আমি আবার ওই অফিসে যাই, আবার সবগুলো কাজ করতে শুরু করি। 6 তারিখের ঘটনা 7-8 তারিখে আবার সব কিছু করতে থাকি। আমি তখন দেখি যে ফেসবুকে সে বলতেছে তার জন্য নাকি স্ক্যামিং হচ্ছে, সবার জন্য দোয়া করতে। আমি তো জানি তার ফেসবুক না, এবং আমি তার ফেসবুক আমার থেকে আমি ব্লক করে রাখছি। সে উল্টাপাল্টা পোস্ট দেয়, ওগুলো দেখলে আমার খারাপ লাগে, তাই আমি ওর ফেসবুক পোস্ট ব্লক করে রাখছি। আমি বলছি তুমি সারাদিন শুধু মানুষের ভিডিও দেখো, অথচ আমার মার্কেটিংটা তো তুমি অ্যাটলিস্ট করতে পারো। আমার ভিডিও, আমার মেসেঞ্জারে কত মেসেজ, আমার ফেসবুকে কত মেসেজ আসে, আমার টিকটকে কত মেসেজ আসে, সেগুলো রিপ্লাই দিলেও তো আমাদের কাস্টমার এঙ্গেজমেন্ট স্ট্রং হয়। কতভাবে তাকে আমি বুঝাইতাম, কোনোভাবে সে আমার বুঝগুলো মাথায় নিত না। কত রাত জেগে আমি তাকে ঠান্ডা মাথায় বুঝাইতাম, বুঝতো না, গরমে বুঝাইতাম বুঝতো না, চেটে বুঝাইতাম বুঝতো না, রাগ করে বুঝাইতাম বুঝতো না, কোনো কিছুই সে আমার বুঝে না। আমি ডান বললে সে বাম বলে, আমি বাম বললে সে ডান বলে, আমি সোজা বলে সে যায়। আমার অফিসে আমাকে সে অভিযোগ করে যে আমি তার প্রিভিয়াস চাকরি ছেড়ে আনি, তাকে আমার 2 নম্বরের বিজনেসে ঢুকাইছি, আমার 2 নম্বর বিজনেস সে করে না দেখে আমি তাকে জেলে দিছি, এই কথা বলে। কিন্তু সে প্রিভিয়াস চাকরি নিয়ে তো তারই অভিযোগ ছিল, সে ওটা করবে না, আজিজ ভালো না, আজিজ অত্যাচারী, আজিজ তাকে অপমান করে। তখন আমি বলছি থাক, আমি তো একজন লোক রাখবো, তুমি চলে আসো আমার কাছে, আমাকেই দেখো, আমাকে সহযোগিতা করো আমার বিজনেস। আমার হাজব্যান্ড থাকতে কেন আমি আরেকজন মানুষকে রাখবো? আমি তাকে আনি, আমার কাছে ভিসা লাগাই। সে সার্টিফিকেটটাও সে ছিঁড়ে ফেলতে চাইছিল, সেটা আমি বাঁচাইছিলাম, সে সবচেয়ে দলা হয়ে গেছে। সেই সার্টিফিকেট দিয়ে তার কোনোভাবে ভিসা লাগতেছিল না। আমি দুবাই, আবুধাবিতে কত চেষ্টা করছি, তার ভিসা শুধু রিজেক্ট খায়। তারপর আমার স্পন্সারে তাকে আমি আবার ভিসা লাগাই। এরপরে 6 তারিখে 7 তারিখ 8 তারিখ 7 তারিখ 8 তারিখে আমি আবার অফিস করলাম, সব কিছু করলাম, একা সব কিছু দৌড়াচ্ছি, মেয়েকে নিয়ে দৌড়াইতেছি, বাসায় আসতেছি। 9 তারিখে আমার ছেলেকে নিয়ে আমি চুল কাটাই, ওর চুল কাটতে হবে, চুলগুলো বড় বড় হয়ে গেছে, ওদের হাত পা নখ সব কিছু আমাকেই দেখতে হয়। সে কখনো বলতে পারবে না যে বাচ্চাদেরকে কীভাবে গোসল করায়, সে বলতে পারবে না বাচ্চাদের নখ কীভাবে কাটে, সে বলতে পারবে না বাচ্চাদেরকে কীভাবে দাঁত ব্রাশ করায়, সে কখনো বলতে পারবে না কীভাবে একটা ওয়াশরুম ধোয়, সে কখনো বলতে পারবে না কিচেন কীভাবে ক্লিন করে। আমার তো কোনো এখানে সার্ভেন্ট নাই, আমি আর আমার মেয়ে করি, কিন্তু সে কোনো দায়িত্বই নেয় না। সে কী পরিমাণ ইরেসপন্সিবল আমি আপনাদেরকে বুঝাই বলতে পারবো না, কী পরিমাণ টর্চার সে আমাকে করছে আমি আপনাদেরকে বুঝাই বলতে পারবো না। কোনো কিছুতেই পারি নাই।
6 তারিখে আমি বাচ্চাকে নিয়ে আমি অফিসে গেলাম, ইনজাজে গেলাম, ব্যাংক অ্যাকাউন্টে গেলাম, ব্যাংকে ব্রাঞ্চে গেলাম, সব কিছু এক হাতে করে আমি বাসায় মাত্র এসে ঢুকছি 3টার দিকে নাকি 3:30টার দিকে। বাসায় ঢুকে 2টা ভাত খেয়ে মাত্র গিয়ে বিছানার মধ্যে বসছি, এখনো শুইও নাই। ওই সময় আমার ছেলে এসে একটা চিরকুট আমাকে হাতে দিল, দিয়ে বললো কি মা, ওখানে লেখা ছিল ডু সিম, ফেসবুক পাসওয়ার্ড, বাস কার্ড। তো আমি প্রত্যেককে বলতেছি আমি এগুলা দিব না। এবার আমি বলি কেন দিব না? ফেসবুকে গিয়ে সে উল্টাপাল্টা কথা কমেন্ট করে, এগুলো আমার মানহানি হয়, আমি সহ্য করতে পারি না। সেজন্য আমি ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করে আমি ফেসবুক চেঞ্জ করে ফেলছি, যেন সে উল্টাপাল্টা করতে না পারে। তার যে ডু সিম যেটা, সেটা আমার কোম্পানির অনেক আগ থেকে ইউজ করি। কোম্পানির ফেসবুকের যে হোয়াটসঅ্যাপটা, এটা কোম্পানির গ্রুপে অ্যাড করা, ওখানে অনেক মার্কেটিংয়ের কাজগুলো ওখান থেকে হয়। এটা আমি এই জন্য তাকে দিই না। সেই মুহূর্তে কাজ করতেছে না, সে কিছু হলে ফোন ছেড়ে দেয়, সে ফোন ধরে না, ফোনের কোনো রেসপন্স করে না, ক্লায়েন্টের কোনো ফোন ধরে না, কোনো কিছু করে না, সে সব ছেড়ে দেয়। তখন ওইটাও আমি তাকে দিই না, ওইটা আমি আর মেয়ে হ্যান্ডেল করতেছিলাম। আমি বলছি আমি এটা দিব না। তারপরে গিয়ে বাস্কাট আমি তাকে দিব না। কেন দিব না? সে বাইরে গিয়ে প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে মানুষের কাছে হেঁটে হেঁটে আমার নামে বদনামি করে আসে, খারাপ খারাপ কথা বলে আসে, যেটা আমার মান সম্মান হানি হয়। সেটা আমার হাজব্যান্ড। আমাদের সমাজে যদি হাজব্যান্ড একটা মেয়েকে নিয়ে বলে, তাহলে আপনারা তো বলবেনই। তো আমি বলছি আমি এগুলো এখন দিব না বলছি। আরে সে এখান থেকে খুব প্রচণ্ড গালাগালি শুরু করে, খুব খারাপ ভাষা গালাগালি করে। আমি সে গালাগালিগুলো এখন যদি আপনাদেরকে শোনাই, তাহলে আমার এই লাইভটা বা ভিডিওটা ব্যান হয়ে যাবে। আপনারা চাইলে আমি প্রুফগুলো আপনাদেরকে দিব। আমি প্রুফগুলো আপনারা যদি চান, আমার পরবর্তী ভিডিওতে আমি অনেক প্রুফ দেখাবো। তারপরে গিয়ে আমার মেয়ে আমাকে চেপে ধরে রাখছে, মা কথা বলো না, গালাগালি করো, কথা বললো না, মা কথা বললো না, গালাগালি করো। তারপর আমি উঠে আসি, হিংস্র জানোয়ারের মতো আমি উঠে আসি, বলছে তুমি কি চুপ করবা না, গালাগালি বন্ধ করবা। এই আমাকে পাগলের মতো বকা শুরু করলো। আমি তাকে টাকা দিতাম, 12 লক্ষ টাকা দিতাম, তার টাকা খেয়ে ফেলছি, 40,000 টাকা খাইছি, 26,000 দিরহাম খাইছি, কি কত সব আনলিমিটেড পাগলের মতো বকতেছে আর গালাগালি করতেছে। আমি 2 নাম্বার বিজনেস করি, আমি এইটা, আমি জালিয়াত, আমি এইটা, আমি সেটা, আমাকে হুমকি ধুমকি দিতে শুরু করলো। তখন আমি বলছি তুমি কি থামবা নাকি, এবার আমি জেলে যাবো, তুই থামবি। তখন আমি তাকে তুই তুকারি করি, আমি সবসময় তুই তুকারি করি। যখন আমি মাথা চেঞ্জ হয়ে যায়, হারা হয়ে যায়, তখন আমার এগুলো মনে থাকে না। আমি কত কিছু করবো বলেন, আমি তো মানুষ। আমি তখন বলছি তুই থামবি নাকি আমি থানায় যাবো, তুই থামবি নাকি আমি থানায় যাবো। বলে কি থানায় যা, তোর যে সাইফুল্লাহ, ওই যে লোকটা আমাকে স্ক্যামিং করছে, ওর ধমক দিয়ে আমাকে বলতেছে তুই ওর কিছু করতে পারিস না, আমার কি করবি। আরো অনেক কথা বলতেছিল। তখন আমি বলতেছি ঠিক আছে তুই থাক বাসায়, আমি থানায় গেলাম, আমি টিকতে পারতেছি না। সে আমার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত লক করে দিছে। আমার রেজিস্টারকৃত ইমেল থেকে ইমেল করে বলছে যে আমার কার্ড লস্ট হয়ে গেছে, এরকম কিছু বলে সে আমার ব্যাংক অ্যাকাউন্ট লক করে দিছে। যে ব্যাংক অ্যাকাউন্ট আমি এখন পর্যন্ত খুলতে পারি নাই, ওটা নিয়ে আমি দৌড়াদৌড়ি করতেছি। তখন আমি সোজা আমার 3টা বাচ্চা নিয়ে বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পর আমি থানায় যাই। যাইতে আমি সিসি ক্যামেরা ফুটেজ দেখতেছি যে সে কী করে, তার অ্যাক্টিভিটিস কী। দেখি সে নর্মাল, সে একদম নর্মাল, ফুল সাউন্ড দিয়ে, পিসিতে ফুল সাউন্ড দিয়ে সে গান শুনতেছে। আমি 3টা বাচ্চা নিয়ে পাগলের মতো বের হয়ে গেছি, সে পিসিতে ফুল সাউন্ড দিয়ে গান শুনতেছে, সিসি ক্যামেরা দেখতেছি। তখন আমি বলতেছি না, এবার তাকে আর কিছু করা যাবে না, সে আমাদেরকে মেরে ফেলবে, বা সে মানে কিছু একটা করবে, আমি তাকে খুন করে ফেলবো, নাহলে সে আমার হাতে, আমি তার হাতে খুন হবো, এরকম একটা পর্যায়ে। তখন আমি থানায় গিয়ে আমার 3টা বাচ্চা নিয়ে থানায় চলে যাই। থানায় যাওয়ার পর ওই দিন রাতে সিআইডি 11:45 তাকে ক্যাচ করে নিয়ে যায়। নেওয়ার পরে অনেক কাহিনী আমার সাথে হয়েছে, অনেক অপরাধ আমার সামনে আসছে, সেগুলো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। আমি অনেক কিছু বলি নাই, অনেক কিছু ভুলে গেছি। আমি সামনের ভিডিওতে আপনারা যদি আমার পাশে থাকেন, আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে। এখন আমাকে আমার ফেসবুকে এসে উল্টাপাল্টা হুমকি, তার বোনেরা বিভিন্ন জায়গায় ফোন করে বলতেছে আমি খারাপ, আমি পরক্রিয়া করি, তাই তার ভাই তারা আমাকে প্রতিষ্ঠিত করছে। এখন আমি প্রতিষ্ঠিত হয়ে তার ভাইকে জেলে ঢুকিয়ে দিছি, সে নাকি নির্দোষ। সব কিছু মিলিয়ে আমি আজকে 2025 জুলাই মাসে, আজকে কয় তারিখ, 19 তারিখ না 20 তারিখে, আমি কনফার্ম না, আজকের এই পর্যন্ত এখানে। এখন কালকে নাকি গত পরশুদিন তাকে কেউ একজন জামিনে বের করছে, তার পাসপোর্ট জমা দিয়ে। আমাকে ফেসবুকে প্রচণ্ড হুমকি ধমকি এবং ফোনে বিভিন্ন মানুষের কাছে বিভ্রান্তমূলক কথাবার্তা বলছে তার পরিবার। এই মুহূর্তে আমি আমার 3টা বাচ্চা নিয়ে আছি। আমার মেয়েটা ট্রমাটাইজার হয়ে গেছে, ওর প্যানিক অ্যাটাক হচ্ছে। এখানে আরো অনেক কিছু আছে, আমি তো তার যে গালাগালির ধরন, সেগুলো আমি আপনাদেরকে বলি নাই। তার যে দালাবাড়ির নোংরামি, সেগুলো আমি আপনাদেরকে বলি নাই। একটা বাবা একটা মেয়েকে কখনো এরকম গালি দিতে পারে না। আমার মেয়ের বয়স মাত্র 14 বছর। আমার এই মেয়েটা আমাকে অনেক সহযোগিতা করছে, আমার মেয়েটা আমার ছেলেদেরকে পালছে। আমি যখন বাইরে জব করি, আমার মেয়েটা সবকিছু করে। সেই ছোটবেলা থেকে আমার মেয়েটা মাত্র 6 বছর বয়স থেকে তার ভাইকে পালা শুরু করছে। আমি আপনাদের কাছে বললাম, আপনারাই বলেন কি করণীয়, আমার অপরাধ কি। আপনারা যদি চান, পরবর্তীতে আমি আপনাদেরকে প্রমাণ সহ, প্রুফ সহ সবকিছু দিতে পারবো। 2019 সাল থেকে 2025 পর্যন্ত 3টা বাচ্চা, সংসার, বিজনেস,
ভিসা, ইন্স্যুরেন্স, গাড়ি, ওয়াইফাই, বাচ্চাদের পড়ালেখা, বাচ্চাদের চিকিৎসা, বাচ্চাদের আনুষঙ্গিক অন্যান্য খরচ সব কিছু আমি এক হাতে নিজে নিজে করেও হাজবেন্ডকে এভাবে রেখেও আমি পারি নাই সংসারটাকে টিকায় রাখতে। আমি হেরে গেছি মিথ্যের কাছে, আমি মিথ্যের কাছে হেরে গেছি।